একটু আগে আমি মামির রুমে যাচ্ছিলাম আমার রসায়ন বইটা খোঁজার জন্য। তারপর গিয়ে দেখি মেজো ভাইয়ের গায়ে কোনো কাপড় নেই, আর মামি তো উলঙ্গ। আমাকে দেখে চমকে ওঠে তারা, আর মামি আমার কাছে এসে বলে, প্লিজ তুমি কাউকে বলো না, আমার সংসারটা থাকবে না, চাইলে তুমি আর তোমার মেজো ভাই মিলে আমার দেহ ভোগ করতে পারো। আমি একটা থাপ্পড় মেরে বললাম, কি ভাবছেন, যা বলবেন তাই করব? কখনো না। আচ্ছা, আমার মামা কি আপনার কোনো চা অপন্ন রাখছে? তাহলে এমন করলেন কেন? আমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললাম। এদিকে মেজো ভাই যে কখন রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে আমি বুঝতেই পারিনি। মামি চিৎকার করতে শুরু করলো, বাঁচাও, কে কোথায় আসো, বাঁচাও আমাকে প্লিজ, সোহান আমার এত বড় ক্ষতি করো না। আমি একদম বোবা হয়ে গেছি, আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। এদিকে মামি চিৎকার শুনে সবাই চলে এসে আম্মু আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর বলে, তুই যে আমার ছেলে এটা আমার ভাবতেও লজ্জা লাগছে, কিভাবে পারলে এটা করতে, তোর কি বিবেকে বাঁধলো না? আমি বললাম, সত্যি আম্মু, আমি কিছু করি নাই, মামি মিথ্যে বলতেছে। আম্মু বলল, চুপ মিথ্যাবাদী, তুই এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না। এইদিকে মামি আর মেজো ভাইয়ের মুখে দেখে বোঝা যাচ্ছে তারা খুব খুশি। আমি বললাম, আচ্ছা আম্মু, আমি চলে যাচ্ছি, কিন্তু সত্যিটা একদিন তোমরা জানতে পারবা, সেদিন হয়তো আমাকে পাবা না। বলে আমি বাসা থেকে চলে আসলাম, সবকিছু খুশিয়ে নিলাম। তারপর মামির রুমে গেলাম। মামিকে আমি বললাম, কি অন্যায় করেছিলাম আপনার, যার জন্য আমাকে আজ এত বড় শাস্তি দিলেন, আম্মুর কাছে আমাকে এত বড় খারাপ বানিয়ে দিলেন। আচ্ছা ভালো থাকবেন, আর আমার একটা কথা রাখবেন। তখন মামি বলল, কি বলো? আমি বললাম, আমার আম্মুর খেয়াল রাখবেন একটু, যখন যা লাগে একটু আগাই দিবেন প্লিজ। মামি বলল, আচ্ছা চেষ্টা করব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বলে আমি বের হয়ে গেলাম বাসা থেকে। পিছন ফিরে একবার তাকালাম বাসার দিকে। অনেক কষ্ট হচ্ছে আজ, নিজের আপন মানুষরাই আজ মিথ্যা অপবাদ দিল, নিজের আপন মাও আমাকে বিশ্বাস করলো না। তারপর হাঁটা ধরলাম। এখন রাত 12:31 হাঁটছি, একটু আগে হয়ে যাওয়া আর সব ঘটনা ভাবছি। আচ্ছা, এখন আমার পরিচয়টা দিয়ে নি। আমি রাফি ইসলাম, সবাই রাফি নামে ডাকে। এবার এসেছে দিব। পরিবারে আমি, আমার আম্মু, মেজো ভাই আর মামি থাকি। আমরা 3 ভাই 1 বোন। আপুর বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার বড় ভাই আর মামা আমেরিকায় থাকে, আর মামার বাড়িও কেউ নাই, তাই মামি আমাদের সাথেই থাকে। এই যা আপনাদের পরিচয় দিতে গিয়ে বাস স্টেশনে চলে আসছি। পকেটে আছে মাত্র 1590 টাকা। কি করব, কোথায় যাব ভাবছি। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। অপরিচিত এক লোক এসে বলল, এই ছেলে এইভাবে ঘুমাচ্ছ কেন, ওঠো এখান থেকে। আমি বললাম, কে কে? জি আঙ্কেল, উঠছি। এই বলে ঘুম থেকে উঠে পড়লাম। অপরিচিত লোকটি বলল, কোথা থেকে যে আসে এসব মানুষ বুঝি না। বলেই তিনি দোকান খুললেন। আমি একটা চা এর দোকানে এসে মুখ দিয়ে পানি, 2টা রুটি আর 1 কাপ চা খেলাম। তারপর দোকানদার আঙ্কেলকে বিল দিয়ে চলে আসলাম। ভাবছি চলে যাব এই শহর ছেড়ে, তাই করলাম, একটা টিকিট কিনে নিলাম, উদ্দেশ্য চট্টগ্রাম। তারপরে বাসে উঠে বসলাম। বাস চলছে আপন গতিতে, আর আমি এখনো ঘুমিয়ে গেছি, খেয়াল করি নাই। বাসে হেল্পার বলছে, এই মামা আর কত ঘুমাবে, এবার নামেন। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি কি চট্টগ্রাম এসে গেছি? বাস হেল্পার বলল, জি। তারপর আমি বাস থেকে নেমে একটা হোটেলে গেলাম। অনেক ক্ষুধা লেগেছে, ওই যে সকালে 2টা রুটি আর 1 কাপ চা খেয়েছি, তারপর আর কিছুই খাইনি। তারপর হোটেল থেকে খেয়ে বেরিয়ে আসলাম। কাছে আর মাত্র 955 টাকা আছে। কি করব, কোথায় থাকবো ভাবছি আর হাঁটছি। হঠাৎ কোথা থেকে যেন আওয়াজ আসলো, কে কোথায় আছো, বাঁচাও আমার ছেলেকে, প্লিজ আমাকে মারো, তাও আমার ছেলেকে মেরো না। একটা লোক হাসি দিয়ে বলল, তোর ছেলেকেই মারবো। আমি কাছে যেতেই একজন লোক বলল, এই ছেলে কি চাই এখানে, যাও এখান থেকে ভাগ। আমি বললাম, কিছু চাই না আঙ্কেল, শুধু আপনারে আর এই আপনার চামচা কয়টা চাই। সে লোকটি বলল, মানে? আমি কোনো কথা না বলে দিলাম একটা বুকে লাথি। তারপর একে একে সবাইকে ওদের পাওনা বুঝিয়ে দিলাম, কিন্তু একটা লাথি দিয়ে পিছন থেকে আমার মাথায় মারে কে যেন। তারপর আমার কিছুই মনে নেই। চোখ খুলতে নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। পাশে মায়ের বয়সী একটি আন্টি, একটা ছেলে, যে ছেলেটাকে আমি বাঁচাইছিলাম। আমি বাঁচাইনি, আল্লাহ তাআলা বাঁচাইছেন, আমি মাত্র ওসিলা ছিলাম। আর একটা মেয়ে বসে আছে। আন্টি বলল, বাবা তোমার এখন কেমন লাগছে? আমি বললাম, জি আন্টি, ভালো লাগছে। আমাকে এখানে কে আনলো? সেই মেয়েটি তখন বলল, আমার বাবা আনছে এখানে আপনারে। তারপর সব খুলে বলল সেই মেয়েটি 2 দিন আগের রাতে যা যা হয়েছিল। আমি বললাম, আমার জন্য আপনারা এত কষ্ট করতে গেলেন কেন? তারপর একজন অপরিচিত লোক রুমে ঢুকতে ঢুকতে বলল, কি যে বলো তুমি, আমার ছেলে আর আমার জীবন বাঁচাইছো, আর আমরা তোমাকে বাঁচাবো না? সে লোকটা বলল, আচ্ছা বাবা, তোমার বাবা মা কারো নাম্বার বলো, আমি তাদের আসতে বলি। আমি বললাম, আসলে এই শহরে আমার আপন বলতে কেউ নেই। আঙ্কেল বলল, কেন, তাহলে তুমি এখানে কি করছো? তখন আমি বললাম, অনেক বড় কাহিনী, অন্য একদিন বলবো। বলে উঠে যাব এমন সময় সেই মেয়েটি বলল, এই ছেলে কোথায় যাচ্ছ?
আমি বললাম হাসপাতালের বিল দিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আন্টি বলল, কি বলো বাবা, এসব কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে আমার কাছে থাকবে। আমি বললাম কিন্তু, সেই মেয়েটি বলল, কোনো কিন্তু না, আমি যা বলেছে তাই হবে। কি বলো বাবা? তখন আঙ্কেল বলল, মামনি, আমিও এটাই চাইছিলাম, কিন্তু তোমার মা তো বলে দিল। তারপর হাসপাতাল থেকে ডাক্তারের অনুমতি নিয়ে সিএনজি নিয়ে আমি আর সবাই আঙ্কেলদের বাসার সামনে চলে আসলাম। আমি আন্টিকে বললাম, আন্টি এটা কি আপনাদের বাসা? আন্টি বলল, কেন বাবা, পছন্দ হয় নাই? আমি বললাম, এত সুন্দর বাড়ি আমি কোনোদিন চোখে দেখি নাই। সে মেয়েটি বলল, হয়েছে হয়েছে, আর পার মারতে হবে না, ভিতরে চলেন। তারপর আমাকে একটা রুমে এগিয়ে দিল। আমি গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। এই যে আম্মু খেতে ডাকছে আপনাকে। আমি বললাম, আম্মু তুমি যাও, আমি আসতেছি। সে মেয়েটি বলল, এই ছেলে, এই আমার কথা কি কান দিয়ে যায় না তোমার? আমি কি তোমার আম্মু লাগি? হ্যাঁ। সে তো রেগে মেয়ে ফায়ার। আমিও উঠে গেছি, ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে। তারপর টেবিলে বসলাম, খাচ্ছি। তারপর আঙ্কেল তার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিল। মেয়েটা আমাদের সাথেই পড়ে, নাম নুসরাত জাহান অনক। খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তারপর শুয়ে আসছি, এমন সময় আমার রুমে চলে এলো সবাই। আঙ্কেল বলল, কি হয়েছে বাবা তোমার সাথে, এবার আমাদের বলো। আমি সব বললাম, আপনারা তো জানেনি তাই আর বললাম না। তারপর তাকিয়ে দেখি সবার চোখে পানি। কনক বলল, মানুষ এত খারাপ হতে পারে, তাও নিজের মায়ের পেটের ভাই। আমি বললাম, আচ্ছা বাদ দেন আঙ্কেল, আপনারা যান ঘুমিয়ে পড়েন। তখন আন্টি বলল, আচ্ছা বাবা, গুড নাইট। এটা বলে চলে গেল তারা, শুধু কনক থেকে গেল। কনক বলল, আচ্ছা আমার বন্ধু হতে পারি? আমি বললাম, একজন খারাপ ছেলের সাথে আপনি বন্ধুত্ব করবেন, হাস্যকর। কনক বলল, একদম মেরে ফেলবো যদি আবার নিজেকে খারাপ বলো। আমি বললাম, আচ্ছা আজ থেকে আমি আর আপনি বন্ধু, ওকে? কনক বলল, বন্ধু হলে আপনি না তুমি বলতে হয়। আমি বললাম, আচ্ছা বলবো, এখন যাও ঘুমাও, গুড নাইট। কনক বলল, আচ্ছা ঘুমিয়ে পড়ো তুমি। বলে কনক আমার রুম থেকে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের মিষ্টি আজানে। আমি উঠে অজু করে মসজিদে চলে গেলাম। তারপর নামাজ পড়ে এবার বাসার সামনে চলে আসলাম। এসে ছাদে গেলাম, এই শহরটাকে দেখছি। এমন সময় পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তো দেখে অবাক। তো গাইস, যারা আর কি টিকটক থেকে গল্পটা শুনতেছো তাদেরকে বলি, তোমরা ফুল গল্প মানে প্রায় 15 মিনিটের পার্ট ইউটিউবে পেয়ে যাবা। ইউটিউবের নাম ইটস মিয়ান। যারা ইউটিউবে শুনতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো এবার গল্পে ফেরা যাক। যে আমার কাঁধে হাত রেখেছিল সে লোকটি আর কেউ না, সে হলো কনক। কনক বলল, তুমি এখানে কি করছো এত সকালে, আর এখনই ঘুম থেকে উঠলা? আমি বললাম, এই তো নামাজ পড়ে একটু ছাদে আসলাম। তুমি কখন ঘুম থেকে উঠলা? কনক বলল, এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা তুমি থাকো, আমি কফি বানিয়ে আনতেছি। আমি বললাম, আচ্ছা। তাই বলে কনক চলে গেল কফি বানাতে। আর আমি ভাবছি আমার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো। কনক বলল, এই ধরো তোমার কফি, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমি বললাম, ও হ্যাঁ দাও। বলে আমি কফি খাচ্ছি। আচ্ছা তোমার পড়াশোনা কেমন চলছে? কনক বলল, মোটামুটি আছে। আচ্ছা শোনো, তোমার বড় ভাই কি তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে ফাঁসানো হয়েছে? আমি বললাম, জানি না, কিন্তু সে আমাকে অনেক বিশ্বাস করত। জানি না সে এখন কি করবে। কনক বলল, আচ্ছা নিচে চলো, নাস্তা করবে। আমি বললাম, চলো। বলে দুইজন নিচে চলে আসলাম। দেখি আঙ্কেল চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে, আর আন্টি নাস্তা রেডি করতেছে। আঙ্কেল বলল, বাবা তোমার নামটাই তো জানা হলো না। তখন আমি বললাম, জি আমার নাম রাফি ইসলাম, সবাই রাফি বলেই ডাকে। আঙ্কেল বলল, আচ্ছা রাফি, এখন তুমি নাস্তা করে কনকের সাথে ওর স্কুলে যাবে, ওকে? আমি বললাম, সে যদি আমাকে সাথে নেয় এটা নিয়ে সবাই কি ভাববে? আর সব থেকে বড় কথা হলো, কনক কি চায় আমাকে নিতে? তখন কনক বলল, আমি কখন বললাম যে আমি আপনাকে নিব না? আমি তো কনকরে দেখে অবাক, কি যে বলবো ভাই, একদম নায়িকা নায়িকা লাগছে। তার থেকেও বেশি নীল শাড়ি, নীল ব্লাউজ, নীল চুড়ি, তার থেকেও বেশি ভালো লাগছে তার চুলগুলো, যা লাগছে না। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। কনক বলল, এই যে এত দেখতে হবে না, আমি কোনো পড়ি না যে হা করে তাকিয়ে থাকবেন। আঙ্কেল বলল, আমার মেয়ে পরীর থেকেও বেশি সুন্দর। কি বলো সিয়ামের আম্মু? ও হ্যাঁ, তোমাদের তো বলতে মনেই নাই যে কনকের একটা ছোট ভাই আছে যার নাম সিয়াম, এখন মনে পড়লো। আন্টি বলল, আমার মেয়েটা অনেক সুন্দর। আচ্ছা বাদ দাও, আসো খেতে আসো। বলেই সবাই খেতে বসলাম। আমি লজ্জার জন্য খেতে পারছি না, আমার ক্ষুধার জ্বালায়ও থাকতে পারছি না। কনক বলল, সুহান এটা তোমার নিজের বাড়ি, ভাবে থাকতে পারো, লজ্জা না পেয়ে পেট ভরে খাও, আবার বেশি খেও না, তাহলে পেট ফেটে যাবে, সব বাইরে বেরিয়ে পড়বে। বলে সে হাসতে লাগলো। আমি তো লজ্জায় শেষ, কি করব? খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। শালার, আমি বলে বেশ খাই, তোরা একদিন দেখে নিব কনকের বাচ্চা। কনক আমার রুমে আস্তে আস্তে বলল, আমাকে বকা হচ্ছে তাই না?
বলেই আমার পাশে বসে পড়লো কনক। নাস্তা নিয়ে আসছে। আমি বললাম আমার আর খেতে ইচ্ছা করছে না, নিয়ে যাও তুমি। কনক বলল কি বলবি, আবার বলতো কুত্তা, বলে আমার মুখের মধ্যে এক টুকরা রুটি দিল। আমি আহ করে উঠলাম, জীবনে প্রথম কোনো মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষ করলাম, তারপর রেডি হয়ে বের হলাম কনকের সাথে। কনক ওদের গাড়ি বের করতে বললো ড্রাইভারকে, কিন্তু আমি নিষেধ করলাম। আমি বললাম কনক আমরা রিক্সায় করে যাই। কনক বলল আচ্ছা, বলে এটা রিক্সা ডাক দিল। তারপর রিক্সায় উঠে পড়লাম। কনক বলল এই দিকে সরে আসো, পড়ে যাবে তো তুমি। আমি বললাম না ঠিক আছে, সমস্যা নাই, পড়বো না। তখন ও বলল তোমাকে বলছি না এদিকে এসে বসতে। তারপর একদম ওর গা ঘেঁষে বসলাম। অনেক ভালো লাগছে, আজ এই প্রথম কোনো মেয়ের সাথে রিক্সায় করে যাচ্ছি। তারপর রিক্সা একটা শপিং মলের কাছে এসে থামলো। কনক বলল নেমে পড়ো। আমি বললাম আমাদের তো যাওয়ার কথা তোমার স্কুলে, তো শপিং মলে আনলে যে? কনক বলল এত কিছু বলতে পারবো না, খালি প্রশ্ন করো। তখন পাশ থেকে রিক্সাওয়ালা মামা বলল মামা ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। কনক বলল হ্যাঁ আঙ্কেল, বলে ব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল। রিক্সাওয়ালা বলল ম্যাডাম আমার কাছে তো খুচরো নাই, আপনি খুচরো টাকা দেন। কনক বলল আরে আপনি সবটাই রেখে দেন, সমস্যা নাই। রিক্সাওয়ালা বলল ম্যাডাম আপনার মতো ভালো মানুষ আমি কখনো খুঁজে পাই নাই, যেখানে মানুষ 50 টাকা দিতে গিয়ে গালাগালি করে আর আপনি 500 টাকা দিলেন, আল্লাহ আপনাকে ভালো করুক, বলে চলে গেলেন। তারপর কনক আমার জন্য 4টা জিন্স প্যান্ট, 4টা টি শার্ট, 4টা শার্ট আর 3টা ট্রাউজার কিনলো আর 2টা লুঙ্গি। তারপর মার্কেট থেকে বের হয়ে একটা মোবাইল শোরুমে নিয়ে গেল আর একটা মোবাইল কিনলো। আমি কিন্তু দেখি নাই কি ফোন, তাই বলতে পারলাম না। তারপর বাসায় চলে আসলাম, এসে কলিং বেল টিপলাম, আন্টি খুলে দিল। আমি বললাম আঙ্কেল আন্টি কোথায়? আন্টি বলল তোমার আঙ্কেল অফিসে গেছে। আমি বললাম ও আচ্ছা, বলে রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুম দিলাম। আমি ঘুমের দেশে কিন্তু আমাকে কে যেন একটা ডাক দিল। আমি তো তাকিয়ে অবাক, সে লোকটা আর কেউ না, তিনি হলেন আঙ্কেল। আঙ্কেল বললেন সোহান ঘুম থেকে উঠে পড়ো, লাঞ্চ করতে হবে তো, উঠে পড়ো বাবা। আমি বললাম জি, বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম। তারপর কনক খাবার বেড়ে দিল, খাচ্ছি আর টুকি কথা বলছি। আঙ্কেল বলল আচ্ছা সোহান তোমার কি কোনো ইচ্ছা আছে? আমি বললাম জি আঙ্কেল, আমি পড়াশোনাটা চালিয়ে যেতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। আন্টি বলল তোমার বুদ্ধি আছে বটে, আচ্ছা তুমি কনকের সাথে কোচিং ক্লাস আর হোম টিচারের সাথে পড়াশোনা চালিয়ে যাবে, ওকে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটা বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এর মধ্যে কনক চলে আসলো আমার রুমে। কনক বলল কি করতেছো সোহান? আমি বললাম কিছু না, শুয়ে আছি। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, আমার আরেক নাম সোহান। আমি এখানে সবাইকে সোহান নামে পরিচয় দিয়েছি। কনক বলল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তারপর আমি চোখ বন্ধ করলাম। কনক বলল এবার চোখ খোলো। আমি চোখ খুলে দেখি একটা ব্যাগ আর একটা স্মার্টফোন, আর ব্যাগ খুলে কালকে কেনা সব কাপড় দেখতে পেলাম। তারপর কনক বলল রেডি হতে, বাইরে যাবে। আমিও রেডি হয়ে রুম থেকে বের হলাম। ওমা, দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। কালো পাঞ্জাবি, কালো জিন্স, কালো জুতা, এক কথায় সবই কালো। আন্টি বলল আজ দেখছি ছেলেকে খুব সুন্দর লাগছে। কনক বলল এই ছেলেটা কে আম্মু? অনেকটাই অবাক হয়ে আন্টি বলল আরে সোহানো, সত্যি আজ ওকে অনেক সুন্দর লাগছে, যে কোনো মেয়ে দেখে পাগল হয়ে যাবে। কনক ফিস করে বলল আমি পাগল হলেই হবে। আমি বললাম কিছু বললা কনক? কনক বলল কই কিছু বলি নাই তো, চলো। আন্টি বলল মা সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বের হলাম একটা রিক্সা নিয়ে। তারপর একটা পার্কের সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে বেঞ্চে বসে দুজন বসলাম। আমি কনককে বললাম কনক বাদাম খাবা? কনক বলল আমি বললাম আচ্ছা থাকো, আমি নিয়ে আসতেছি। বলেই আমি চলে গেলাম বাদাম আনতে। তারপর বাদাম কিনে এনে দেখি কিছু ছেলে ওর কাছে গিয়ে ওকে খারাপ প্রস্তাব দিচ্ছে। কতগুলা এরকম ছিল। একটা ছেলে বলতেছে মামা এই মালটা তো সেই, আজ সারা রাত খেতে পারবো। আর ফিগারটা দেখছোস, একদম টাটকা, বয়ফ্রেন্ড বানাই নিছে মনে হয়। অন্য আরেকটা ছেলে বলল মামা মালটা একদম খসা। এইসব বলছে আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। আমার মাথায় তো রক্ত উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম ভাই তোমরা কি ওকে একা একা খাবা? আমাকেও একটু সুযোগ দাও। কনক আমার আশা দেখে একটু ভয় কম পেল, কিন্তু আমার কথা শুনে সে আবার সব হাল ছেড়ে দিল। সে ছেলেটা বলল এই শালা কে রে তুই? আর এই মাল রে আমরা 3 জনই খাবো, অন্য কাউকে দিব না। এবার আর আমি আমার রাগ সামলাতে পারলাম না, দিলাম ওর নাক বরাবর একটা খুশি। সাথে সাথে নাক দিয়ে রক্ত গলগল করে বের হতে লাগলো। অন্য একজন আমার দিকে এগিয়ে আসতে বুকে দিলাম একটা লাথি। সাথে সাথে 3 জনই দৌড় দিল। তারপর কনককে নিয়ে বাসায় চলে আসি। আসার সময় ওর জন্য আর ছোট ভাইয়ের জন্য কিছু ফুচকা আর চকলেট নিয়ে আসি। কনক কান্না করতে করতে ওর রুমে চলে গেল। আমি ওর পিছে গেলাম।
তারপর কনক এমন একটা কাজ করলো, আমার সত্যি অনেক রাগ হলো কাজটি দেখে। আমি দরজায় ধরেছিলাম আর ওই দিক থেকে দরজা বন্ধ করে দেয়, যার কারণে আমি হাতে অনেকটাই ব্যথা পাই। এক পর্যায়ে একটু জোরে চিৎকার করে দেই। তারপরে আন্টি চলে আসে আমার কাছে, এসে দেখে আমি হাতের ব্যথায় ছটফট করতেছি। আন্টি বলল, বাবা এই মাত্র বাহির থেকে আসলাম আর কি থেকে কি হয়ে গেল, কান্না করতে করতে এইটুকু বলে আন্টি। আমি আন্টিকে বললি, আন্টি আমার কিছু হয় নাই, আগে আপনি কনককে সামলান। এইটা বলে কনকের দরজা ধাক্কাতে থাকি আমরা। আমি কনককে বললাম, কনক দরজা খোলো, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো, প্লিজ তুমি দরজা খোলো প্লিজ। এটা বলে বলে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলাম। আমি দেখে তো অবাক, কনক আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু সময় বুঝে দরজাটা ভেঙে ফেলি, আর যার কারণে ও আর সাহস পায়নি আত্মহত্যা করার। আমি ওর কাছে গেলাম এবং ওর গালে 2টা থাপ্পড় দিয়ে আমার রুমে নিয়ে গেলাম ওকে। আঙ্কেল তখন বলল, তোমার এত বড় সাহস কিভাবে হলো কনক, কেন করতে যাচ্ছিল ওই পাপ কাজ? কনক এবার কান্না করে দিল আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমরা একটা পার্কে বসেছিলাম, কি মনে হলো বাদাম খেতে ইচ্ছা হলো, তারপর সোহান রে বললাম বাদাম আনতে, সে বাদাম আনতে গিয়েছিল আর ওই ফাঁকে আমার ওরা টিজ করতেছিল, অনেক খারাপ ভাষায় গালাগালি করতেছিল, যার কারণে আমি আত্মহত্যা করতে চাইছিলাম বলে ফুফাতে লাগলো। আন্টি বলল, মোটেও তুমি এখনো বুদ্ধিমান হয়ে ওঠো নাই, সোহানের দিকে একটু খেয়াল করে দেখো, ও কত বড় একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও কি তোমার মতো এই পাপ কাজ করতে গেছে? কনক চুপ। আঙ্কেল বলল, তোমার আম্মু কি বলেছে উত্তর দাও। কনক বলল, আর হবে না এমন ভুল বাবা, এবারের মতো মাফ করে দাও বলে কান্না করতে লাগলো। আমি বললাম, আন্টি যা হয়েছে বাদ দেন তো, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলেন ডিনার করে নেই। কনক বলল, এমন পেটুক আমি আগে কখনো দেখি নাই বলেই এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি পেটুক ডাইনারে পরে দেখে নিব বলে নিচে চলে গেলাম। তারপরে একটা চেয়ার আগায় নিয়ে বসে পড়লাম। আজকে আমার পছন্দের খাবার রান্না হয়েছে, বিরিয়ানি আর ঝাল ঝাল কষা মাংস, আর অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু আমি ওই 2টাই খাচ্ছি। কি টেস্ট, খাচ্ছি আর বলছি। কনক নিচে নামতে নামতে একটু অভিমানের সুরে বলল, আমাকে একা রেখে খাওয়া শুরু করে দিলা। আমি তখন বললাম, একটু বেশি ক্ষুধা লেগেছিল তো তাই। তারপর আন্টি কনকের প্লেটে খাবার বেড়ে দিল, সবাই খাচ্ছে আর গল্প করতেছে। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার অফিস কেমন চলতেছে? আঙ্কেল বলল, আলহামদুলিল্লাহ বাবা, অনেক ভালো চলতেছে। তা তোমার এখানে ভালো লাগছে তো নাকি মন খারাপ লাগছে? আমি তখন আঙ্কেলকে বললাম, না সত্যি আমার অনেক ভালো লাগছে এখানে, কিন্তু আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা শুধু আমি জানি। কতদিন মা বলে ডাকতে পারি না, মায়ের হাতে রান্না খাই না। ভাবতে ভাবতে 2 ফোঁটা চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়লো। আন্টি বলল, বাবা কান্না করছো কেন? আমি তখন বললাম, না আন্টি কিছু না, চোখে কি যেন পড়েছে তাই পানি বের হয়ে গেছে বলে খাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। একটা লুঙ্গি আর একটা টি-শার্ট পরে নিলাম, তারপর কনকের দেওয়া ফোনটা হাতে নিলাম, তারপর শুয়ে পড়লাম। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না, ফেসবুক আইডিটা লগ ইন করলাম। ওমা দেখি 300+ এসএমএস গুলা এরকম ছিল, ভাই আপনি আর গল্প দেন না কেন, অনেক মিস করি আপনাকে। আবার আমার কিছু কাছের মানুষও আমার খোঁজ জানতে চাইছিল। তারপর আমার চোখ আটকে যায় একটি এসএমএস এর দিকে, যা দেখে আমার চোখ কপালে উঠে যায়। এসএমএসটি ছিল আমার মেজো ভাইয়ের। আমার মেজো ভাই বলেছে, কিরে কেমন আছিস, আমাকে মাফ করে দিস রে, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি তোর সাথে। আর একটা সত্যি কথা কি জানিস, আমি একদিন আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, আর মামি যখন আমার রুমে এসে আমার কোলে বসে পড়ে, তারপর এই খারাপ প্রস্তাব দেয়, আমি যদি ওর সাথে না করি তাহলে ও চিল্লাচিল্লি করে আমাকে ফাঁসিয়ে দেবে। তাই আমি বাধ্য হয়ে তার সাথে ওই নোংরা কাজ করতাম। আর মেন কথা, মামির কোনো বাচ্চা হয় না, তার কারণে সে আমার কাছে আসতো। আমি তোর সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি, পারলে আমাকে মাফ করে দিস ভাই, আল্লাহ হাফেজ। আর তোর যখন যা লাগবে আমাকে বলিস। আমি এসএমএসটা দেখে সত্যি খারাপ লাগতেছে, তাই আর কোনো কিছু না ভেবে ঘুমানোর প্রস্তুতি নিলাম, ঘুমিয়ে গেলাম। রাত 3:35। এত রাতে আমার ফোনে কে ফোন দিল? আর এটা তো আমার নতুন নাম্বার, কে পেলো এই নাম্বার? বলে কেটে দিলাম, কিন্তু আবার কল দিল, আবার কেটে দিলাম। সাধারণত আমি কোনো অপরিচিত নাম্বারে কল রিসিভ করি না, তাই বারবার কেটে দিচ্ছিলাম। আবার কল দিল, কিন্তু এবার রিসিভ করলাম, করে রাগী কণ্ঠে বললাম, এই আপনার কি বিবেক বলতে কিছু নাই? বারবার কল কেটে দিচ্ছি, তাও কেন বিরক্ত করতেছেন? হ্যাঁ, আর এত রাতে কেন কল দিচ্ছেন? জানেন না এখন মানুষ ঘুমায়? অপরিচিত কণ্ঠটি বলল, একটু সাথে আসবা প্লিজ। আমি বললাম, কে? কনক? কনক বলল, প্লিজ আসো। আমি বললাম, এত রাতে সাদে কেন? আর আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে তো। কনক বলল, কেউ কিছু ভাববে না, আসতে বলছি আসো। আমি বললাম, আচ্ছা আসতেছি বলে সাদে চলে গেলাম। কি হয়েছে, এত রাতে আমাকে সাথে রাখলা?
কনক বলল, সোহান, আমি তোমাকে যেদিন হাসপাতালের বেডে দেখি সেদিনই তোমাকে আমি ভালোবেসে ফেলি। তোমার ওই বুকে আমি সারা জীবন থাকতে চাই। দেবে কি আমাকে থাকতে? আই লাভ ইউ সোহান, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? আমি তো অবাক এই মেয়ের কথায়। কি বলছে কি এই মেয়ে? তারপরে বললাম, আমি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। তোমার বাবা আমাকে এখানে থাকতে দিছে, এমনকি আমার পরিবারের একজন মানে। আমি পারবো না তোমাকে ভালোবাসতে, প্লিজ জোর করো না। আমার কথা শুনে কোনো কান্না করতে করতে চলে আসে রুমে। আমিও গিয়ে শুয়ে পড়ি। সকাল 9টা। আন্টি বলছে, বাবা উঠে পড়ো, কনকের সাথে নাস্তা করে স্কুলে যাও। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে ওর সাথে বের হলাম রাস্তায়। আমার সাথে কনক একটা কথা বলে না। তারপর স্কুলের সামনে এসে রিক্সা ভাড়া মিটিয়ে গেলাম। কনকের আশা দেখে ওর ফ্রেন্ডরা সব এগিয়ে আসে। আর প্রথম বান্ধবী বলে, কিরে, এটা তোর বয়ফ্রেন্ড নাকি? এটা তো দেখতে একদম নায়কের মতো। অন্য বান্ধবী বলল, সত্যি এটা তোর বয়ফ্রেন্ড? যদি তোর বয়ফ্রেন্ড না হয় তাহলে আমি প্রেম করি, আমি তো দেখি প্রেমে পড়ে গেছি। কনক বলল, এই তোরা থামবি, ও আমার বিএফ কেন হতে যাবে, আমাদের বাসায় কাজ করে। তাই বাবা বলল, ও আজ থেকে তোমার সাথে পড়তে যাবে, তাই নিয়ে আসলাম। দেখতে তো একটা খ্যাত। আমি কনকের কথা শুনে মনে মনে অনেক কষ্ট পেলাম। চোখ দিয়ে দুপটা নোনা জল গড়িয়ে পড়লো। সেই মেয়েটি বলল, তুমি প্লিজ কষ্ট পেও না, ও একটু রাগী। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আমি বললাম, আরে সমস্যা নাই, চলো ক্লাসে চলো। ক্লাসে চলে গেলাম। ক্লাসের রুমে ঢুকে সবার ভালো মন্দ খোঁজ নিতে গিয়ে আমার দিকে নজর যায়। স্যার এসে আমাকে বলল, এই ছেলে এখানে কি করতেছো, বের হয়ে যাও ক্লাস থেকে, বলে আমার কাছে আসতে লাগলো। কনক বলল, স্যার ওকে বের করবেন না প্লিজ, ও আমার বাসায় কাজ করে, সাথে পড়াশোনাও করে, ওরে বের করে দিবেন না স্যার। এটা শোনার পর ক্লাসের সবাই হা হা করে হেসে উঠলো। তারপর চারিপাশ থেকে আওয়াজ আসলো, সবাই বলতেছে, আজকাল কাজের লোকটাও পড়াশোনা করে, এটা বলে হাসতেছে। আমি একটু কষ্ট পেলাম, কিন্তু সমস্যা নাই, আমাকে সামনে এগোতেই হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে আমিও পারি। তারপর স্যার ক্লাস শুরু করলো, আজ পদার্থ ক্লাস। এবার সবাইকে প্রশ্ন করলো আলোর প্রতিফলনের ব্যাখ্যা দিতে, কিন্তু সবাই চুপ, কেউ পারতেছে না। তখন আমি বললাম, স্যার আমি পারবো, বলে উঠে দাঁড়ালাম। তারপর সব বুঝিয়ে বললাম। তা দেখে কনক সহ সবাই অবাক। সব থেকে বেশি অবাক স্যার। স্যার বলো, তুমি তো দেখছি অনেক মেধাবী, আজ থেকে আমি তোমাকে পড়াশোনার সকল প্রকার সাহায্য করব। তারপর এক এক করে 6টা ক্লাস করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো আঙ্কেলের ডাকে। আঙ্কেল বলতেছে, বাবা কি হয়েছে তোমার, দুপুরে খায় নাই, আবার এখনো ঘুমিয়ে আসো, কোনো কি কিছু বলেছে তোমাকে? আমি বললাম, না আঙ্কেল, ও কিছু বলে নাই, বলে ঘুম থেকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম। তেমন খেতে পারলাম না, কষ্ট করে খেয়ে রুমে এসে শুয়ে গল্প লিখছি। অনেকদিন পর গল্প লিখছি। রাত 12টার দিকে পোস্ট করে ঘুমাই গেলাম। সকালে উঠে স্কুল, তারপর কোচিং, এইভাবে চলছে আমার দিনকাল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এইদিকে সোহানের পরিবার। সোহানের বড় ভাই ওর আম্মুকে ফোনে বলছে, আম্মু আজ আমি আর মামা বাংলাদেশে আসতেছি, আমাদের প্ল্যানটি চট্টগ্রাম বিমানবন্দরে ল্যান্ড করবে, তোমরা আমাকে নিতে এসো কেমন? আর সোহানের জন্য একটা গিফট আছে, আজ ওকে চমতে দিব। আচ্ছা এখন রাখি, বলে কল কেটে দিল। নয় বলল, আপা কে কল করেছিল? আম্মু বলল, সবুজ আর রাব্বি আসতেছে বাসায়, তাই আমাদের চট্টগ্রাম যেতে হবে। মামি বলল, আমাকে সবুজ একবার জানানোর চেষ্টা করলো না। মেজো ভাই বলল, আচ্ছা বাদ দেন মামি, আমরা কিন্তু চট্টগ্রাম বাসে যাব। মামি বলল, ওকে, বলে সবাই রেডি হয়ে নিল। তারপর বের হলো চট্টগ্রামের উদ্দেশ্যে। এবার চলেন আমাদের নায়কের কাছে। আন্টি, কাল সন্ধ্যায় কুষ্টিয়া চলে যাব, পরশু দিন থেকে আমার পরীক্ষা। কনক আমার কথা শুনে অনেক মন খারাপ করে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, কনক এখন আমার কলিজা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, কনক আমাকে কাজের লোক বলছিল, সে এখন কিভাবে আমার কলিজা হলো, তাই তো? আজ থেকে 5 মাস আগে। তো আসসালামু আলাইকুম গাইস, দ্বিতীয় পার্ট এই পর্যন্তই। এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি ভালো লাগে তাও জানাবা, আর যদি ভালো না লাগে তাও জানাবা। আর অবশ্যই নেক্সট পার্টের জন্য কমেন্ট করবা। তোমাদের কমেন্টই আমাকে নেক্সট পার্ট তাড়াতাড়ি আনার জন্য উৎসাহ জাগায়। তো ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে। কনক এখন আমার কলিজা। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি। এখন আপনাদের প্রশ্ন যে কনক আমাকে কাজের লোক বানাইছিল, সে এখন কিভাবে আমার কলিজা হলো, তাই তো? তাহলে চলে যাই আজকে থেকে 5 মাস আগে। আন্টি, আমি চলে গেলাম স্কুলে, বের হয়ে গেলাম। তারপর স্কুলে এসে জেরিনের সাথে কথা বলছিলাম। জেরিন সেই মেয়েটি যে আমাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল। ওর বারবার আমার হাত ধরছিল,
কনক আড়াল থেকে দেখে ফেলে আর কান্না করতে করতে বাসায় চলে আসে। তারপর 7-8টা ঘুমের ওষুধ খায়, ফলে ঘুমিয়ে পড়ে। রাত 10টার দিকে কনকের রুমে ডাকতে যায় আন্টি, আর দেখতে পায় ও ঘুমিয়ে আছে। পাশের টেবিলে চোখ যায় আর দেখে ও ঘুমের ওষুধ খাইছে। তারপর হাসপাতালে নিয়ে গিয়ে যায় আর ওর চিকিৎসা করা হয়। তারপর আঙ্কেল জানতে চায় সে কেন এমন করলো। কনক বলল, বাবা আমি সোহানকে অনেক ভালোবাসি, আর আজ ও আমার বান্ধবীর সাথে গা ঘেঁষে আবার হাতে হাত রেখে কথা বলছে, তাই আমি সহ্য করতে পারিনি, সেই জন্য এমনটা করছি। কান্না করতে লাগলো। আঙ্কেল বলল, সোহান এখানে আসো। আমি বললাম, জি আঙ্কেল বলেন। আঙ্কেল বলল, জীবনে আমি আমার মেয়ের কোনো চাওয়া অপূর্ণ রাখি নাই। বাবা আমার মেয়েকে দেখতে খারাপ, কেন ওকে মেনে নাও নাই? আমি বললাম, প্লিজ আঙ্কেল এভাবে বলবেন না, আসলে আমি ওকে ভালোবাসি, কিন্তু আমার কি কোনো পরিবার আছে? না আছে টাকা পয়সা। মেইন কথা হচ্ছে আমি আপনার বাড়িতে থেকে আপনার সাথে বেইমানি করতে পারবো না কখনো। আন্টি বলল, আজ থেকে আমাদের আব্বু আম্মু বলে ডাকবা ওকে। আমি বললাম, আপনারা যা বলবেন। তারপরে ওকে বাসায় এনে সুস্থ করা গেল। সেদিন রাতে আমি কনককে বললাম, জান চলো খেতে চলো, আম্মু ডাকে। কনক বলল, আমি কারো জান না আর আমি খাবো না বলে শুয়ে পড়লো। আমি টেবিল থেকে 1 প্লেট খাবার এনে, এই যে মহারানী এবার উঠে খেয়ে নাও, আমাকে উদ্ধার করেন। তারপর ওকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। রাত 3টায় আমি ওকে আবার ডাকলাম। আমি ওর সামনে হাঁটু কেড়ে বসে একটা লাল গোলাপ দিয়ে বললাম, তুমি কি আমার বাবুর আম্মু হবা? হবা কি আমার রাত থেকে গল্প করার সে? হবা কি আমার সেই মানুষটি যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম? লাভ ইউ কনক, লাভ ইউ সো মাচ, ডু ইউ লাভ মি? কনক আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ টু সোহান, অনেক ভালোবাসি আমার এই পাগলটাকে। বলি আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। 5 মিনিট পর ছেড়ে দিল। আমি বললাম, আমাকে কি মেরে ফেলার প্ল্যান করতো? কনক বলল, এটা ভালোবাসা। বলি আমার বুকে মুখ লুকালো। তারপর কতক্ষণ যে সেখানে ছিলাম মনে নাই। বর্তমান কনক আমাকে বলছে, তুমি আমাকে রেখে চলে যাবা বলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি বললাম, আরে পরীক্ষা দিয়ে আবার চলে আসবো তো। তারপর ওকে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিলাম। আমি বললাম, জান একটু কাছে আসো তো, আজকে মন ভরে আদর করব। কনক বলল, যা দুষ্ট, তোমার পাঠক পাঠিকারা তো সব দেখে ফেলবে। পাগল একটা, লাইটটা অফ করে দাও। তারপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিল। অনেকক্ষণ পর আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সব গুছিয়ে নেই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে কনকের কাছে যাই। আমি বললাম, এমন করলে কি করে হবে বলো? আমার তো তোমার ফ্যামিলির মতো হয়ে উঠতে হবে, আর আমি কিছুদিন পরে আমার কলিজার কাছে চলে আসবো। বলে একটা কপালে চুমু দিয়ে বললাম, ভালো করে পরীক্ষা দিবা আর সময় মতো খাওয়া দাওয়া। আজকে আমি এমন একটি বুক মেকার অ্যাপের সম্পর্কে বলবো যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে, এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আপনি বিকাশ, নগদ, রকেট দিয়ে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই আমার বায়োতে থাকা লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ইয়ান04 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। করবা ওকে? কনক বলল, তুমিও। বলে বের হয়ে গেলাম। তারপরে বাস স্ট্যান্ডে চলে এসে একটা টিকিট কাটি। রাত 8টার বাস ছাড়লো। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি। এমন সময় আমার চোখ আটকে যায়। ভালো করে দেখি আমার মামার বড় ভাই, মামি আর বেঞ্জু ভাই। বড় ভাই আমাকে দেখে আমার কাছে এগিয়ে এসে যা বললো তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। বড় ভাই আমাকে বলল, কিরে কেমন আছিস? অনেকদিন পর তোরে দেখলাম রে। তা তুই আমারে আনতে যাস নাই কেন? আমি কিন্তু অনেক কষ্ট পাইছি, আর তুই যার জন্য আমার উপরে রাগ করে আমাকে আনতে যাস নাই, আমি কিন্তু তোর জন্য সেটা আনছি। ভাইয়া আমার জন্য কি আনছে সেটা আপনারা পরে জানতে পারবেন। আমি বললাম, কে আপনি? আর কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি আপনার ভাই হতে যাব কেন? বড় ভাই বলল, এসব কি বলতেছস ছোট ভাই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার কি তুই চিনছস না আমি তোর বড় ভাই? আমি বললাম, আমার কোনো পরিবার নেই, আর বড় ভাইয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। সেটা শুনে বড় ভাইয়ের চোখের জল আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমার আর এই পরিবারের প্রতি কোনো মায়া নেই। তারপর বড় ভাই আমার সাথে আর কোনো কথা না বলে চলে গেল। এমন সময় আমার ফোন বেজে উঠলো। এই পাশ থেকে বলল, জান তুমি কি বাসায় উঠছো? আর কোনো অসুবিধা হয় নাই তো? আমি বললাম, না রে পাগলি, কোনো সমস্যা হয় নাই, আর আমি বাসে উঠছি। এখন আমি বাগেরহাটের মধ্যে আর একটা সমস্যা হয়েছে। কনক বলল, কি হয়েছে বলো তাড়াতাড়ি। অনেকটা উত্তেজিত হয়ে বলল। আমি বললাম, আজ আমার পরিবারের সাথে দেখা হয়েছে। এক পাশেই বসে আছি, আর আমার ভাইয়ের সাথে কথা হয়েছে একটু আগে। যা কথা হয়েছে সব খুলে বললাম কনক রে। কনক বলল, তোমার এটা করা ঠিক হয় নাই। সে তো কিছু জানে না, তার সাথে এমনটা না করলেও ভালো হতো। যাই হোক, ভালো করে পরীক্ষা দিবা।
নয় কিন্তু একটা আদর পাবা না, এই বলে দিলাম। আমি বললাম আগে পরীক্ষাটা দিয়ে নেই, তারপর দেখাবো। আচ্ছা যান ভাই, পরে কথা হবে, এই বলে কল কেটে দিল। আমিও কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। কন্ট্রাক্টর বলতেছে, এই মামা ওঠেন, আমরা কুষ্টিয়া মজমপুর চলে এসেছি। আমি তারপর বাস থেকে নেমে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে কেবলই বসলাম, এমন সময় দেখি আমার বেস্ট ফ্রেন্ড শিহাব বলল, কি রে তুই সোহান না? আমি বললাম, নিজের ফ্রেন্ডকে ভুলে গেলি? টুকটাক কথা বলে চলে আসলাম শিহাবদের বাসায়। আমাকে দেখে শিহাবের আম্মু জড়িয়ে ধরে বলল, বাবা তুই এতদিন কোথায় ছিলি? রাগ করে বাসা থেকে 1 বছর আগে বেরিয়ে গেলি, আর আসলি না। কিন্তু তোর পরিবারের কাছে যদি তোর কথা জিজ্ঞেস করি, তারা এড়িয়ে যায় আর বলে ওর কথা আর আমাদের কাছে না না বলতে। আমার আম্মা আর শিহাবের আম্মু বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আমি শুনে একটু কষ্ট পেলাম, কিন্তু আন্টিকে বুঝতে দিলাম না। আচ্ছা বাবা তুই ফ্রেশ হয়ে নে, নাস্তা করে নে। না আন্টি, আমি নাস্তা করে আসছি, তুমি করে নাও বলে আমি রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, কারণ সারা রাত পড়তে হবে। ও হ্যাঁ, যার জন্য কুষ্টিয়া আসা। আমার কালকে এসএসসি পরীক্ষা, তাই পরীক্ষা দিতে আসছি। ঘুম ভাঙলো শিহাবের ডাকে, এই মামা ওঠ, গোসল করে নে, লাঞ্চের সময় হয়ে গেছে তো। আমি বললাম বলে ওয়াশরুমে ঢুকলাম। এই আমি গোসল করছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আমার বুঝি শরম করে না? চোখ বন্ধ করে রাখেন। আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। তারপর গোসল করে লাঞ্চ করে পিসিটা অন করলাম। আজকে একটু কল অফ ডিউটি খেলবো, আমার প্রিয় গেম। তারপর খেলা শেষ করে বিকালে বাইরে বের হলাম হাঁটতে। অনেকজনের সাথে কথা বললাম। তারপরে দেখি মামি আর মামাকে, তারা আমার কাছে আসছিল। সবুজ মামা বলল, সোহান যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমার সাথে বাসায় চলো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তোমার ভাই তোমার জন্য iPhone 13 আনছে, কিন্তু তখন তাকে যে কথাগুলো বলছো সে অনেক কষ্ট পাইছে। আমার জন্য এটা আনছিল, বাসের মধ্যে বলছিলাম যে পরে বলবো যে কি গিফট আনছে। আমি বললাম, না মামা, কাল থেকে পরীক্ষা, আমি যাব না। হ্যাঁ যাব, তবে কোনো একদিন ইনশাল্লাহ বলে ওইখান থেকে চলে আসলাম। মামি আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিল, কিন্তু আমি পাত্তা দেইনি। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। আমি আমার বন্ধুকে আমি বলে দিয়েছিলাম আমাকে ডিনার করতে ডাকবি না। পড়া শেষ করে দেখি 4:21 বাজে। দিলাম কনকের কল। ওই পাশ থেকে বলা হলো, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন, তারপর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। ধর, এরপর বিকাশে চলে গেলাম। আমার বিকাশে 10,090 টাকা রাখা আছে, জমানো টাকা। ওমা, বিকাশে ঢুকে দেখে 40,799 টাকা। এত টাকা কিভাবে আসলো? কেউ ভুল করে পাঠিয়ে দিল না তো? তাই বলে নোটিফিকেশন চেক করে দেখি আঙ্কেলের নাম্বার থেকে পাঠানো হয়েছে, তাও রাত 3টার সময়। আমি ভাবছি মেসেজ এলো তো নোটিফিকেশন বাজবে, কিন্তু বাজলো না কেন বলে ফোনের দিকে তাকিয়ে দেখি ফোন সাইলেন্ট করা। তারপর বিকাশ থেকে 109 টাকা রিচার্জ করে কনকের কল দিলাম। কনক কল রিসিভ করে বলল, এই কে রে, এত রাতে কল দিলি? জানিস না এখন মানুষ ঘুমায়? আমি বললাম, আমার ডায়লগ আমাকে দিতেছো? তা তোমার না আজকে পরীক্ষা, তো ঘুমিয়ে আসো কেন? কনক বলল, না একটু আগে পড়া শেষ করে ঘুমাইলাম আর তুমি কল দিলা। আমার তো এখন ঘুমের 12টা বেজে গেল। আমি বললাম, আচ্ছা ভালো, এখন পড়তে বসো বলেই কল কেটে দিলাম। তারপর ফজরের আজান দিল, আমি নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। তারপর নাস্তা করে সিয়াপড়ে নিয়ে চলে আসলাম পরীক্ষা দিতে। পরীক্ষা আজ অনেক ভালো হয়েছে, 6 সেট প্রশ্ন কমন। শিহাবও অনেক ভালো পরীক্ষা দিয়েছে। তারপর বাসায় এসে গোসল করে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষাও শেষ হয়ে গেল। একদিন আমি শিহাবদের সাথে নাস্তা করতেছিলাম, এমন সময় কে যেন কলিং বেল বাজালো, তাই দরজা খুলে দিলাম। আমি দেখি আমার মা আর বড় ভাই এসেছে। তারপরে তাদের বসতে বললো আন্টি, মানে শিহাবের আম্মু। আমরা নাস্তা করে আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার সবকিছু গুছিয়ে নিলাম, আজ চলে যাব চট্টগ্রাম। তারা কথা বলতেছিল। আম্মু বলল, বান্ধবী আমার ছেলের বিয়ে সামনে, তোর কিন্তু আজই যেতে হবে বলে বিয়ের কার্ড হাতে দিল। আর আন্টি বলল, সেই দিন তুমি হলে আর বিয়ের বয়স হয়ে গেল। তা বাবা, তোমার হবুর শ্বশুর কেমন আছে? ভাই তো লজ্জায় শেষ, ওখান থেকে বেরিয়ে আসলো। আমি আন্টিকে বললাম, আন্টি আমি চলে যাচ্ছি বলে আন্টির হাতে 15,000 টাকা দিলাম। আন্টি বলল, বাবা এটা কিসের টাকা? আমি বললাম, এতদিন আপনার বাসায় থাকছি, তাই বাসা ভাড়া আর খাওয়ার খরচ। আন্টি ঠাস ঠাস 2টা চর বসিয়ে দিল আর রাগী গলায় বলল, তরে আমি আমার শিহাবের মতো মানি, আর তুই কিনা আমার বাসায় 1 মাস থেকে আমার বাসা ভাড়া দিতেছস, তোর কি টাকা বেশি হয়ে গেছে? বলে আন্টি কান্না করতে লাগলো। আমার মা তো এটা দেখে স্ট্যাচু হয়ে গেছে। আর কোনো কথা না বলে বেরিয়ে আসতে যাব, এমন সময় আন্টি ডাক দিল আর বলল, আর 10 দিন থাকবি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না, এই আমি বলে দিলাম। আমি আর না করতে পারলাম না, আমার রুমে চলে গেলাম। তারপর সবকিছু রেখে শুয়ে পড়লাম।
5 দিন পর শিহাব আমাকে বলতেছে, মামা রেডি হয়ে নে, আজ বিয়ে খেতে যাব। কত সুন্দর সুন্দর মাল দেখতে পারবো বলে হাসিতে ফেটে পড়লো। আমি তখন বললাম, তোর বোনটা না সত্যি অনেক হট, একদম 1 নম্বর মাল। শিহাব রেগে বলল, আমার বোনকে তুই এসব বললি? এটা আমি তোর কাছ থেকে আশা করতেছিলাম না। তখন আমি বললাম, এখানে যত মেয়ে আসবে তাদেরও তো তোর মতো ভাই আসবে, তারা কি তাদের বোনকে মাল বলবে? শিহাব তখন বলল, দোস্ত আমি বুঝতে পারি নাই, বাদ দে, আর বলবো না, চল এখন বিয়ে খেতে। আমি বললাম, কার বিয়ে রে, বললি না তো? শিহাব বলল, সেটা পরে জানতে পারবি, আগে চল। বলে চলে আসলাম। এসে আমি তো অবাক, কারণ আমি আমার বাসার সামনে, তার মানে আমার বড় ভাইয়ের বিয়ে। শিহাব বলল, কি রে হা করে তাকে দেখছিস কি, চল ভেতরে। যখনই ভিতরে ঢুকতে গেলাম তখনই মায়ের কথা মনে পড়ে গেল, তাই বললাম, শিহাব তুই যা রে, আমি যাব না, এই বাসায় আর যাওয়ার ইচ্ছে নেই। শিহাব বলল, তাইলে আমিও যাব না, বলেই বাসার দিকে যেতে শুরু করলো। ওর অভিমান দেখে আমি আর রাগ করে থাকতে পারলাম না, বললাম, বাসায় যাওয়ার প্রয়োজন নেই, চল ভেতরে। বলেই আমরা বাসার ভেতরে প্রবেশ করলাম। অনেকদিন পর আমাদের বাসায় ঢুকলাম, তারপর সোজা ভাইয়ের রুমে চলে গেলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, ভিতরে আসবো কি? ভাইয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। আসো। বলে রুমের ভেতরে ঢুকলাম। আমি বললাম, কেমন আছো? ভাইয়া বলল, ভালো, তুই? আমি বললাম, আল্লাহ তাআলা যেভাবে রাখছে ওইভাবেই আসছি। ভাইয়া বলল, কিন্তু তুই বাসা থেকে চলে গেলি কেন? আম্মু সামান্য একটু মারছিল বলে। আমি বললাম, এমনি। বলে রুমে চলে আসলাম। আমার রুমটা কেমন অগোছালো হয়ে আছে, তাই পরিষ্কার করে ওয়াশরুমে গেছি। এমন সময় কনক ফোন দেয়, আর তখন আমার রুমের পাশ দিয়ে শিহাব যেতেছিল। শিহাব কলটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? কনক বলে, ওয়ালাইকুম আসসালাম। জান, তুমি আমার চিনতে পারো নাই, আমি কনক, আজ নতুনই এই সিম লাগালাম। শিহাব বলল, সরি, আমি সোহান না, আমি ওর বন্ধু। কনক বলল, সোহান কোথায় গেছে? ওর কিছু হয় নাই তো? বলে কান্না করে দিল। মেয়েটা আমার একটু বেশি ভালোবাসে। আমি ওয়াশরুম থেকে বের হলাম, বললাম, কে ফোন দিয়েছে? ও বলল, জানি না, দেখ তো কে কল দিয়েছে, তোর খোঁজ করতেছে। আমি বললাম, হ্যালো, কে বলছেন? কনক বলল, কুত্তা, আমি তোর বউ বলতেছি, আমার চিনতে পারস নাই? তুই খালি একবার আমার কাছে আয়, তারপরে দেখবি আমি কি জিনিস। আমি বললাম, আরে আমার বউ দেখে রাগও করতে জানে, আসলে আমি তোমার নাম্বার খেয়াল করি নাই। কনক বলল, আবার যদি হয় তোর খবর খারাপ করে ছাড়বো, এই আমি বলে দিলাম। আমি বললাম, আমার বউটা এখন কি করে? কনক বলল, বসে আছি। জান, তুমি কি করো? আমি বললাম, আমিও বসে আছি, লাঞ্চ করছো? কনক বলল, না, তুমি? আমি বললাম, আগে গিয়ে খেয়ে আয়, নয়তো তোর সাথে কথা নেই। বলে কল কেটে দিলাম। এমন সময় আমার রুমে আমাকে ডাকতে আসলো একটা মানুষ, যাকে দেখে আমি অবাক হয়ে যাই। তিনি হলেন আমার মা। মা বলল, কেমন আছো সোহান? ভালো, আপনি কেমন আছেন? আমার বলল, ভালো নাই, কিন্তু তুমি এই বাসা থেকে চলে গেলে অনেক ভালো থাকবো, তাই আমি চাই না কোনো বাজে ছেলে আমার ছেলের বিয়েতে যে আবার কোনো মেয়ের সর্বনাশ করুক। আমি তোমারে হাত জোর করে বলতেছি, তুমি বাসা থেকে চলে যাও প্লিজ। আমি বললাম, আচ্ছা আমি চলে যাচ্ছি, সমস্যা নাই, কিন্তু আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই। আমি যেমনই থাকি না কেন, আমার পরিবার ভালো থাকুক। আমার পরিবার ভালো থাকলে আমিও ভালো থাকবো। বলে আম্মুর হাতে একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিলাম আর বললাম, এটা ভাবের জন্য। তারপর অনেক কষ্টে সেখান থেকে চলে আসলাম। এসে আমি একটা বাসের টিকিট কেটে নিলাম, তারপরে রাতের ডিনার করে বাসে উঠলাম। সকাল 8টায় কনকদের বাসার সামনে এসে কলিং বেল চাপলাম। কনক এসে দরজা খুলে দিল আর আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, আমার জানটার মুখ শুকিয়ে গেছে, একদম মনে হয় খাওয়া দাওয়া করো নাই। বলে টেবিল থেকে নাস্তা নিয়ে আসলো। আমি ততক্ষণে রুমে চলে গেলাম। তারপর সব খুলে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে ফ্রেশ হয়ে আসলাম। তারপর কনক আমারে খাইয়ে দিল। রুটি আর গরুর মাংসের ঝোল আমার মুখে তুলে দিতেছিল আর আমি ওর হাতে কামড় দিয়ে দিলাম। কনক বলল, এই দুষ্টু, কামড় দাও কেন, ব্যথা লাগে তো? আমি বললাম, আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছা করব, তাতে তোমার কি? হ্যাঁ। কনক বলল, তবে রে দাঁড়া, তোর খাওয়া শেষ হোক, তারপর আমি দেখাচ্ছি আমি কি পারি। এমন সময় দরজায় দাঁড়িয়ে বলল, ভেতরে আসবো? কনক কনক বলল, পারমিশন নেওয়ার কি আছে আম্মু? আন্টি বলল, স্বামীর জন্য দাঁত উল্টে পড়তেছে, আম্মুর সামনেও খাইয়ে দিতে হয়। আমি বললাম, না, একটু বেশি ক্ষুধা লেগেছিল তো, তাই আর কি। আন্টি বলল, খাও। তা বাবা কেমন আছো তুমি, আর পরীক্ষা কেমন হলো তোমার? আমি বললাম, মা ভালোই হয়েছে, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আন্টি বলল, ভালো আছি বাবা। তা তোমরা থাকো, আমি যাই, রান্না করতে হবে। বলে আন্টি চলে গেল। আমারও খাওয়া শেষ, আমি বিছানায় শুয়ে পড়লাম। কনকও চলে আসলো আর দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে আসলো। কনক বলল, এইবার দেখ আমি কি করতে পারি। বলেই আমার আর অর্থ এক করে নিয়ে চুষতে লাগলো। তারপর 5 মিনিট পর ছেড়ে দিল। আমি বললাম, আমার মেরে ফেলবে নাকি? হ্যাঁ। বলে আমি ওকে জড়িয়ে ধরে তারপর ঘুমিয়ে গেলাম। এভাবেই চলতে লাগলো আমাদের দিনকাল। দেখতে দেখতে আমাদের পরীক্ষার রেজাল্টের দিন চলে আসলো। আজ রেজাল্ট দিবে। কনক এদিকে আল্লাহ আল্লাহ করতেছে আর বলতেছে কি যে হবে। তারপর রেজাল্ট দেখলাম, কনকের A+ এসেছে।
ওকে বলতেই আমাকে জড়িয়ে ধরলো আর বললো তোমারটা কিন্তু পেলাম না। এবার আমারটা বের করলাম। ওমা আমি ফেল কেন, অনেক ভালো করে তো পরীক্ষা দিচ্ছিলাম। এমনকি চোখে জল চলে এলো। এমন সময় কনক বলল, আরে গাধা, তোর বোর্ড যশোর দে। তারপর মনে পড়লো, ওহ আমার বোর্ড তো যশোর, আসলে চট্টগ্রাম থাকতে থাকতে সব চট্টগ্রামই লাগে। তারপর আমার রেজাল্টও পাইছি, আমি গোল্ডেন A+ পাইছি। কনক শুনে আমাকে যে কত কিস দিল সেটা বলার বাইরে। তারপর আঙ্কেল রে ফোন দিলাম, আর আঙ্কেল শুনে তো অনেক খুশি হয় আর বাসায় চলে আসে। আমি সবাই রে বৃষ্টি মুখ করিয়ে তারপর বাসায় চলে আসি। তারপর রাতে খেয়ে ঘুমিয়ে যাই। কলেজে ভর্তির জন্য আবেদন করেছি, রাজশাহী সরকারি কলেজে চান্সও পেয়েছি। তাই আজ আর আমি কনক রাজশাহী যাব। তারপর এসে আমরা একটা রাজশাহীতে বাসা ভাড়া নিলাম, ওখান থেকে একসাথে কলেজে যাই। এইভাবে চলছিল দিনকাল। দেখতে দেখতে এইচএসসিও শেষ হয়ে যায়। এবার আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি, আর আলহামদুলিল্লাহ দুজনেই চান্স পাইছি। তারপরে মাস্টার্স শেষ করে এখন আলহামদুলিল্লাহ আমি একটা চাকরি করি। মাসে বেতন তেমন পাই না, মাত্র 90,000 টাকা। আজ আমাদের বিয়ে, ভাবতে অবাক লাগছে আমাদের আজ পূর্ণতা পাবে। তারপর ভালো মতো ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে হয়ে যায়। আজ আমার বাসর রাত, কিন্তু আমার অনেক খারাপ লাগছে। আজ আম্মুর কথা খুব মনে পড়ছে, কিন্তু নিয়তি যে এখানে আনছে। ভাবতে ভাবতে রুমে প্রবেশ করলাম। কনক এসে আমাকে সালাম করলো। আমি বললাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এটা শোনার পর কনক যা করলো এটার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমার গালে একটা ঠাস করে চড় মেরে বলল, কুত্তা আমি তোর মা লাগি হ্যাঁ? বলে বিছানাতে চলে আসলো। আমি ওর পিছু পিছু গেলাম। আমি বললাম, এই যে আসেন, চলেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। নামাজের কথা শুনে কনক না আনতে পারলো না। দুজন চলে গেলাম ওয়াশরুমে। অজু করে এসে নামাজ পড়ি। আমি বিছানায় শুয়ে পড়লাম। এরপর কনকও শুয়ে পড়লো। আমি এদিকে ভাবতেছি আমার সাথে কনক এমন করছে কেন। কনকরে আমি পেছন থেকে জড়িয়ে ধরলাম। দেখি এবার ও আমার দিকে ঘুরলো। তারপরে আমি ওকে বললাম, আমি জানি আমার বউটা আমার উপর রাগ করে থাকতে পারবে না। বলেই একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। কনক বলল, তুমি আমাকে সব সময় রাগাও কেন? আমি বললাম, তোমাকে রাগাতে আমার ভালো লাগে। ও বউ, এবারের মতো মাফ করে দাও, আর কোনোদিন বলবো না। কনক বলল, আচ্ছা এবারের মতো মাফ করলাম। এরপর যদি বলতে দেখি আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম। এটা বলে আমার বুকে এসে কান্না করে দিল। আমি বললাম, আরে পাগলি, কান্না করে নাকি কেউ এভাবে? জানো, আজ আমার অনেক খারাপ লেগেছে। একটা ভুলের কারণে আজ আমি আমার পরিবারের কাছে খারাপ। কনক বলল, আমার জান রে, আমি কষ্ট পেতে দিব না। আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দিব। আচ্ছা জান, আমাকে একটা জিনিস দিবা? আমি বললাম, একটা নারে 1000টা দিব, বলো কি লাগবে? কনক বলল, আমি তোমার বাবুর আম্মু হতে চাই। বলে আমার বুকে মুখ লুকালো। আমি বললাম, ওহ এই ব্যাপার, আচ্ছা এটা কাল হবে, আজ ছাদে চলো। বলে ওকে কোলে তুলে নিলাম। তারপর ছাদে চলে আসলাম। এসে ওর কোলে মাথা রেখে শুয়ে আসছি। আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে, আর ওর জীবনের সুখ দুঃখের সব কথা বলল। তারপর আমরা ছাদ থেকে রুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরি। আর কনক ওয়াশরুম থেকে বের হয়ে আসে একটা গেঞ্জি আর একটা প্লাজো পরে। তারপর আর কি T20 ম্যাচ খেলা শুরু হলো। তারপর সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে। কনক বলল, এই যে ওঠো, আজান দিতেছে, গোসল করে নামাজ পড়তে আসো। তারপর আমি গোসল করে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় চলে আসি। তারপর রুমে চলে গেলাম। কি ব্যাপার, কনক রে দেখছি না কেন? কই গেল আবার? তারপর ওকে ডাকতে শুরু করলাম, এই কনক কই তুমি? কনক রান্নাঘর থেকে বলল, এই তো রান্নাঘরে। আমি ওর কাছে গেলাম। আমি তো হা হয়ে গেছি। যে মেয়ে নিজে পর্যন্ত হাতে করে খায় নাই, সে আজ রান্নাঘরে, ভাবতেই অবাক লাগে। কিন্তু ও অনেক ঘেমে আছে। আমি পিছন থেকে চেয়ে ওকে জড়িয়ে ধরছি, আর ও রান্না করছে। এমন সময় আমার শাশুড়ি চলে আসে। আমি তো লজ্জায় শেষ। আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। কনক আমাকে নাস্তার জন্য ডাকতে আসলে আমি রুমে আনতে বলি। তারপর আমার নাস্তা খাওয়াই দিয়ে কনক নাস্তা খেয়ে নেয়। আমি কনকরে বললাম, কনক রেডি হয়ে নাও, আজ আমরা কুষ্টিয়া যাব। কনক বলল, তাই নাকি? আচ্ছা বলেই সব প্যাকিং করে নিল, আর আমার গোলাও। আসলে বিয়ার জন্য 15 দিন ছুটি পাইছি, তাই একটু ঘুরতে যাব। আজ যে কত বছর চাই না। ওই যে মা বলছিল আমি থাকলে তার ছেলের বিয়েতে সমস্যা হবে, ওই দিন আসছি, আর কোনোদিন যাওয়া হয় নাই। ওইসব ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে বুঝতে পারি নাই। কনক বলল, আমার সামনে একটু কান্না করবা না বলে দিলাম, আর আমি আমার বাপের পায়ে থাকবো না। ওহ, আপনাদের তো বলাই হয়নি, আমি একটা বাসা বানাই, 3 তলা বিশিষ্ট একটা বাসা, ওইটা কুষ্টিয়াতেই, কিন্তু কনক জানে না। তারপর সব রেডি করে আম্মু আব্বুর থেকে বিদায় নিয়ে চলে আসি। এসে 2টা টিকিট কেটে বাসে উঠে পড়ি। নির্দিষ্ট সময় আমরা কুষ্টিয়া পৌঁছে যাই। তারপর আমাদের বাসার সামনে চলে আসি। এসে কনকরে বলি, সারপ্রাইজ কনক। ও অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে সারিয়ে রুমে প্রবেশ করি। এরপর
বাইরে থেকে খাবার আনিয়ে রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা খবর পাই আমাদের গ্রামের একটা বাসা নাকি নিলামে তুলেছিল। আমি অনেক কৌতূহল বশত গেলাম, সাথে 80 লাখ টাকাও নিলাম। গ্রামের লোকের সাহায্য নিয়ে এসে দেখি এটা তো আমার মামার বাসা। সবাই দাম বলতেছে, কিন্তু কেউ 50 লাখের বেশি বলতেছে না। আমি গাড়ি থেকে নেমে বললাম 70 লাখ। এটা শুনে তো সবাই অবাক। আমার পরিবারের সবাইও এখানে আছে, কিন্তু আমি দামাদামি করে টাকা দিয়ে দিলাম। সবার মুখে শুনতেছি আমার মামি নাকি মামার সকল সম্পত্তি তার নামে লিখে নিয়েছে। আমার মা আমাকে দেখে আমার কাছে দৌড়ে আসলো, এসে আমাকে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিস বাবা, আমি না বুঝে তোকে এই 10 বছর বাসা থেকে বের করে দিচ্ছি। কিন্তু পরে তোর মেজো ভাই সব সত্যি কথা বলে দেয়। তারপর থেকে তোকে খোঁজ শুরু করে, কিন্তু কোথাও পাই নাই। চলুন কি হয়েছিল সেই দিন যে আমার মেজো ভাই সব সত্য কথা বলে দিয়েছিল তা শুনে আসি। সকালবেলা ভাইয়ার নাকি বুকে ব্যথা লাগতেছে বলে চিৎকার করে ওঠে। ভাইয়ার বুকের বাম পাশে বলে ব্যথা করতেছে বলে চিৎকার করে ওঠে, আর বাসায় সবাই চলে আসে। এসে দেখতে পাই ভাইয়া এমন করে আছে। এমন সময় ভাইয়া বলে ওঠে, আজ আমি একটা সত্যি কথা বলবো, যদি না বলি আমার মৃত্যু হয়, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না বলে বলতে লাগলো। সেদিন ছোট এই কাজ করেনি, সেদিন ছিলাম আমি আর মামি। ও ওর বই খুঁজতে এই রুমে আসে আর আমাদের দেখে ফেলে, যার কারণে মামিও ওকে কুপ্রস্তাব দেয়, কিন্তু মামিকে একটা চর মেরে না বলে দেয়, আর আমি এই সুযোগে বাইরে থেকে আটকিয়ে দেই। তারপর তো তোমরাই বিচার করলে বলে চুপ হয়ে পড়লো, কেউ কোনো কথা বলে না। এরপর ভাইয়ার খারাপ অবস্থা দেখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করা হয়। এখন আসা যাক বর্তমানে। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও, আমি আর পারছি না বলে আমার পা জড়িয়ে ধরতে যাবে, অমনি আমি তাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তারপর বললাম, আমি কারোর উপর রেগে নাই মা, সবাই আমি মাফ করে দিচ্ছি। মা বলল, চল আজ বাসায় চল। আমি যাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন আমাকে এত কষ্ট দিল আর আমি মাফ করে দিলাম, কারণ আমাদের নবী আমাদেরকে মাফ করা শিখাইছে, প্রতিশোধ দিতে নয়, তাই মাফ করে দিলাম। আমি আমার বাসার সামনে, ভাবতে অবাক লাগছে। ভিতরে প্রবেশ করতে যাব এমন সময় একজন আমার কাছে এসে বলে, কে আপনি আর আপনার এখানে কি চাই? বয়স হবে মনে হয় 8 বছর। যাই হোক, আম্মু ছিল কাছে, যার কারণে আমি ভিতরে ঢুকতে পারি। আমি আমার সেই চিরচেনা রুমে চলে যাই। গিয়ে অবাক, আমার রুম অমনি আছে, আর মনে হয় প্রতিদিন আমার রুম ওরা গুছিয়ে রাখে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে কনক আমারে অনেকগুলা কল দেয়, রিসিভ করতে পারি নাই কারণ ওয়াশরুমে ছিলাম। এসে আমি ফোন দিলাম। আমি বললাম, বলো কি হয়েছে? কনক বলল, সে কখন থেকে ফোন দিতেছি কিন্তু ফোনই ধরছো না কেন? মেয়ের সাথে প্রেম করছো নাকি? ও, আমি তো পুরাতন হয়ে গেছি, আমারে এখন আর ভালো লাগে না, তাই তো? যাও তুমি অন্য মেয়ের কাছেই যাও। আমি রাগ করে ফোন কেটে দিলাম। কনক এই আমাকে চিনলো বলে আম্মু ডাকলো, বাবা খেতে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। আমি খাবার টেবিলের সামনে গিয়ে বললাম, আপনারে মাফ করছি বলে যে এ বাড়ির খাবার খেতে হবে তা না। 10টা বছর আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছেন, পারবেন সেই 10টা বছর আমাকে ফিরিয়ে দিতে? সেদিন যদি আমার শ্বশুর আমাকে তার বাড়িতে জায়গা না দিত, তাইলে আমি আজ এত দূর এগোতে পারতাম না। আম্মু বলল, আমাদের তো ভুল হয়ে গেছে বাবা, আমরা তো তোর কাছে মাপ চাইছি, আর এ হলো তোর ভাবি, পরিচয় হয়ে নে। আমি তখন বললাম, সেই দিন কি বলেছিলেন, তোর মতো চরিত্রহীন আমার ছেলের বিয়েতে গিয়ে আবার কোনো মেয়ের সর্বনাশ করবি, বেরিয়ে যা বাড়ি থেকে। সেদিন বাবার জন্য খুব কষ্ট পেয়েছিলাম, কারণ বাবাই সব থেকে আমাকে বেশি ভালোবাসতো। আর আজ পরিচিত হতে বলছেন, জানি না আজ আমার টাকা দেখে কি আমাকে পরিচয় দিতেছেন নাকি। ভাবি তখন বলল, আচ্ছা আপনি কে আর কি বলতেছেন এগুলা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আমার স্বামীর তো ছোট কোনো ভাই নাই, তার তো 2 ভাই। তখন আমি বললাম, আজ থেকে 10 বছর আগে আমি তাদের সন্তান বা ভাই ছিলাম, কিন্তু আমাকে তারা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেয়। আমার মামি আর বেজো ভাই বাসা থেকে বের হয়ে চট্টগ্রাম চলে যায়। ভাগ্যের কি লীলা খেলা, ওখানে গিয়ে আমার বউয়ের ছোট ভাই আর তার বাবারে আমি রক্ষা করি ডাকাতদের হাত থেকে। আমিও আঘাত পাই, তারপরে তাদের বাড়িতে নিয়ে যায় আমাকে, সকল সুবিধা দেয় তারা আমাকে। তারপর আমি প্রতিষ্ঠিত হয়ে উঠি, তারপর তার মেয়েকে বিয়ে করি, আর এখন আমি কুষ্টিয়াতে একটা বাড়িও করছি। আজ কি নাই আমার? ব্যাংকের ব্যালেন্স, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু আমার অতীতটা যেন অনেক বেশি ভয়াবহ বলছিল আর কান্না করতেছিল। এমন সময় বড় ভাই মেজো ভাইরে হসপিটাল থেকে নিয়ে আসে। এখন মোটামুটি ভালো আছে মেজো ভাই। আমাকে দেখে এসে পা ধরে মাপ চাইছিল। আমি বললাম, সেদিন কি অন্যায় করেছিলাম, যার কারণে একটা ছোট ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলেন। বলে আমি চলে আসতে যাব, এমন সময় ভাইয়ার মেয়ে আমার হাত ধরে বলে, চাচু তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, কোথাও না মা, আমি বাসায় যাচ্ছি, তোমার ছোট আম্মু একা আছে বাসায়। বলে চলে আসলাম। এসে মনে পড়লো আমার পাগলিটা অনেক কষ্ট পাইছে আজ, তাই তার জন্য ফুচকা, চকলেট, আইসক্রিম আর একতরা ফুলের গোলাপ নিয়ে বাসায় গেলাম। দরজা খুলে দিল।
আমিও অবাক, ওর চোখ একদম লাল হয়ে আসছে, নিশ্চয়ই কান্না করেছে। আমি গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম। আজ আর কেউ খাইয়ে দিল না। আমি খেয়ে রুমে এসে দেখি কনক যেন কার সাথে কথা বলছে, আমাকে দেখে কেটে দিল। আমি কিন্তু সন্দেহ করি নাই, যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে বিশ্বাস করুন, কিন্তু যদি সে সেটার মর্যাদা না দিতে পারে একদিন তারও শান্তি হবে না। আমি কনকরে যেগুলো আনছিলাম সব দিলাম, গোলাপটা বাদে। ও বলল, এসব আমার লাগবে না, যে মেয়ের কাছে ছিলি তার কাছে যা। আমি কে তোর? আমি এখন তো পুরাতন হয়ে গেছি, আমাকে এখন আর ভালো লাগে না। আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আমার বউ পুরাতন? সে সবসময় আমার কাছে নতুন। কনক বলল, তাহলে ওই মেয়ের সাথে গেলি কেন? আমার কি কোনো কিছু কম আছে? আমি এবার ওর গালে ঠাস করে চড় মেরে দিলাম আর বললাম, বারবার খালি মেয়ের কথা বলতেছো। এই তুমি কি দেখছো আমি আজ কোথায় গিয়েছিলাম? তারপর যা যা হয়েছে সব খুলে বললাম। ও বলল, আমার ভুল হয়ে গেছে জান, আমি বুঝতে পারি নাই, বলে আমার পা জড়িয়ে ধরলো। আমি ওকে বুকে টেনে নিলাম আর বললাম, পাগলি, তোমার জায়গা আমার পায়ে না আমার বুকে। তারপর শুয়ে পড়লাম, অপেক্ষা করতেছি কখন রাত 12টা বাজবে। আমি আর ওর সামনাসামনি শুয়ে আসছি। আমি ওর গালে হাত বুলিয়ে বললাম, অনেক জোরে লেগেছে তাই না জান? কনক বলল, তোমার সাথে কথা নাই আর আমার কাছে আসবা না বলে দিলাম। আমি বললাম, তাহলে কার কাছে যাবো? আমার বউ ছাড়া যে আর কেউ নাই। কনক বলল, পা মারতে হবে না, আমার কাছে আসবা না কিন্তু। কে শোনে কার কথা? আমি ওর ঠোঁট আমার ঠোঁটের সাথে এক করে দিলাম। 10 মিনিট পর ছেড়ে দিলাম। কনক হাঁপাচ্ছে। আমিও তারপর কনক রে কোলে করে ছাদে নিয়ে গেলাম। কনকের কোলে মাথা দিয়ে শুয়ে আসছি আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে, খুব ভালো লাগছিল। আমি এবার উঠে পড়লাম। কনক বলল, কি হলো তোমার হঠাৎ উপরে উঠে পড়লে যে? আমি দৌড়ে রুমে চলে আসলাম, তারপর ফুলটা নিয়ে আবার ছাদে চলে আসলাম। তারপর ওরে দিলাম ফুলগুলো। কারণ কি জানেন? আমি ওকে প্রপোজ করতে পারতাম, কিন্তু করলাম না। শুধু ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, চলো রুমে চলো, তোমাকে আমার বাবুর আম্মু বানাবো। তারপর কনক আর আমি রুমে চলে আসি আর ডুবেছি ভালোবাসার সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, দেখি কনক ওয়াশরুম থেকে বের হচ্ছে, শরীর ভেজা। আমি আর থাকতে পারলাম না, গিয়ে জড়িয়ে ধরলাম। কনক বলল, এই সাত সকালে কি শুরু করলা? সারারাত ঘুমাতে দাও নাই, আবার এখন শুরু করছো? এমন সময় আমার ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে চাপ বললে, সেটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার মা নাকি হসপিটালে, তার নাকি প্রেশার বেড়ে গেছে, অনেক খারাপ অবস্থা। আমি শুনে দৌড়ে চলে আসলাম হসপিটালে। কে সোজা দৌড়ে আম্মুর কেবিনে চলে যাই, কিন্তু আম্মু এখন ঘুমিয়ে আসতে। আমি পাশে বসে আছি, আমার পাশে পরিবার সবাই আছে, শুধু মামি ছাড়া। এমন সময় কনক চলে আসে আমার কাছে, এসে আমার বলে, আম্মুর কি এখনো জ্ঞান ফিরে নাই? আমি বললাম, না, তুমি এখানে বসো। কনক বলল, আচ্ছা। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে। তারপর দুপুর 3টা মার জ্ঞান ফিরলো। আমি মায়ের কাছে গিয়ে বললাম, আমারে মাফ করে দাও মা, আমি বুঝতে পারি নাই। আম্মু বলল, এখানে তোর কোনো দোষ নাই রে বাবা, এখন সব বাদ দিবি নাকি? আমার মরণের কথা বলার আগেই কোনো খুঁত চেপে ধরলো আর বলল, আর যেন এমন কথা না শুনতে পাই আম্মু। আম্মু তখন বলল, এই মেয়েটা কে রে বাবা? ভাবি বলল, ওটা আপনার ছোট বৌমা। আমি লজ্জায় শেষ। আম্মু বলল, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি, এটা আমি মানতে পারলাম না, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু এখন তোদের আমি আবার বিয়ে দিব। সবাই এবার বলে উঠলো, ঠিক বলেছেন, ওদের আবার বিয়ে হবে। এমন সময় বড় ভাই আর মেজো ভাই বলে ওঠে, আমাদের সাথে কি আর কথা বলবি না? আমি দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। তারপর আম্মুকে নিয়ে বাসায় চলে আসলাম। আমরা আমাদের বাসায় চলে আসলাম। তারপরের দিন সবকিছু আমাদের বাড়িতে নিয়ে গেলাম। সবাই মিলে সব ঠিক করে সন্ধ্যা হয়ে গেল। এবার সবাই রাতের খাবার খেয়ে নিলাম, যেহেতু দুপুরের খাবার খাওয়া হয় নাই। বসে কথা বলছে। বড় ভাই বলল, তা কনক, তোমার বাবা মা কেমন আছে? ফোন দিয়েছো কি? কনক বলল, জি ভাইয়া ভালো আছে, কিন্তু ফোন দেই নাই। আম্মু বলল, এখনো ফোন দাও নাই? এখনই ফোন দাও তাড়াতাড়ি। কনক বলল, আচ্ছা আম্মু। বলে কনক ফোন দিল আর আমরা বসে থাকতে ভালো লাগছে না, তাই রুমে চলে আসলাম। আজ অনেক বছর গেম খেলা হয় না। পিসিটা অন করলাম, মনের ইচ্ছা মতো গেম খেলছি। ওই দিকে কনক ফোন দিল তার বাবার কাছে। তারপর আম্মু ফোনটা নিয়ে নিল। ও পাশ থেকে বলল, কিরে মা, কেমন আছিস? এই পাশ থেকে আম্মু বলল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? কনকের আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কে আপনি? আম্মু তখন বলল, আমি সোহানের আম্মু। কনকের আব্বু বলল, কিন্তু এসব কি হলো? ওরে তো বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু এখন? আম্মু বলল, যাই হোক, সব ভুলে যান ভাই, আমি কনক আর সোহানের আবার বিয়ে দিতে চাই। আপনি কি বলতেছেন? কনকের আব্বু বলল, আরে এটা তো অনেক ভালো প্রস্তাব। আচ্ছা, সামনের শুক্রবারে ওদের বিয়ে দেই, কি বলেন? আম্মু বলে, আচ্ছা বিয়াই, তো আমার বিয়ান কেমন আছে? কনকের আব্বু বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার মা কেমন আছে? আম্মু বলল, কনক ভালো আছে। কনকের আব্বু বলল, তাইলে সব ঠিকঠাক করি, আর কনক রে আমি কাল আনতে যাবো নে। আম্মু বলল, আচ্ছা ভাই, বলে কল কেটে দেয়। আর কনক আমার রুমে চলে আসে, দেখে আমি গেম খেলছি, আমার কোলে এসে বসে। কনক আমাকে বলে, আমি কালকে চলে যাব।
আমি বললাম কেন আর কোথায় যাবে? তারপর কনক সব বুঝিয়ে বলে। এটা শুনে সোহান কান্না করে দেয়, কারণ এক মুহূর্ত কনকরে ছাড়া ও ভাবতে পারে না। কনক বলল 7 দিনই তো, তারপর তো আমরা সারা জীবন তোমার কাছে থাকবো। আমি বললাম কিন্তু। কনক বলল কোনো কিন্তু নয়, আর 1 সপ্তাহ আমাকে কাছে পাবা না। আজকে সারা রাত যত ইচ্ছা যা ইচ্ছা করো, বলেই কনক সোহানের বুকে মুখ লুকালো। তারপর সোহান কনকরে কোলে করে বিছানায় নিয়ে যায়। তারপর ইচ্ছে মতো কিস করতে থাকে। কনকের নিঃশ্বাস গরম হয়ে যায়। তারপর সোহান কনকের কাপড় খুলে ফেলে। কনকের নাভির নিচের অংশটুকু খুব আকর্ষণীয় লাগছে, ইচ্ছে মতো কিস করে। তারপর যা হবার তাই হয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালে সোহানের ঘুম ভাঙলো কনকের ডাকে। তারপর সোহান গোসল করে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে। এরপর আবার বাসায় চলে আসে, নাস্তা করে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলো ভাবির ডাকে। ভাবি বলছে এই যে সোহান ওঠো, কিছু কথা আছে তোমার সাথে। আমি উঠে পড়লাম। ভাবি আপনি আমার রুমে? আমি বললাম আমি তখন বললাম আচ্ছা মামি, কি হয়েছিল যে মামার সব সম্পত্তি মামি নিজের নামে লিখে নিল? এরপর ভাবি যা বললো আমার মাথা ফুল গরম হয়ে গেল। যা বলেছিল তা হলো, কারণ মামি নাকি টাকার জন্য মামারে মানুষের সামনে জুতা দিয়ে পিটিয়েছে। আমি বললাম আচ্ছা ভাবি, সে এখন কোথায়? ভাবি বলল সে এখন তার বাপের বাড়িতে আছে। আমি বললাম একটা বুদ্ধি বের করো যেটা দিয়ে আবার সব সম্পত্তি ফিরিয়ে আনা যাবে। ভাবি বলল আচ্ছা আমি আজ রাতে ভাববো নি, এখন যাও গোসল করে নাও, লাঞ্চ করতে হবে। আমি বললাম আচ্ছা, বলে ওয়াশরুমে ঢুকলাম। তারপরে গায়ে সাবান মাখানো শেষ, এমন সময় দেখি তাওয়ালে আনি নাই। কনকরে ডাকলাম, এই কনক আমার তাওয়ালেটা কোথায়, এনে দিয়ে যাও। কনক বলল আচ্ছা আনছি। তারপর আমি ওয়াশরুমের দরজা খুলে ওর হাত ধরে টান দিয়ে ভিতরে আটকিয়ে নিলাম। কনক বলল এই কুত্তা, তুই তাওয়ালের নাম করে আমার এই ওয়াশরুমে ঢুকালি। আমি বললাম যান একসাথে গোসল করি, বলে ওর একটা কিস করি। তারপর আমার গায়ে সাবান মাখিয়ে দেয় কনক। আমিও ওর গায়ে সাবান মাখিয়ে দিই। তারপর গোসল করে বের হয়ে রেডি হয়ে নিচে চলে আসি খাবার খাওয়ার জন্য। ভাইয়ার মেয়ে বলল চাচু তোমার জন্য কোনো রান্না আম্মু করে নাই, তাই তুমি খেতে পারবে না। ওর নাম সাদিয়া আফরিন, সবাই আফরিন বলে ডাকে। আমি বললাম কি ভুল করছি আমি, বলো। আফরিন বলল কাল এখানে আসতো কিন্তু আমার সাথে একটা কথা বলো নাই, আর আমার জন্য তো চকলেট আইসক্রিম কিছুই আনো নাই। আমি বললাম ওহ আচ্ছা এই ব্যাপার। তোমার ছোট আম্মু একটু পর বাবার বাসায় চলে যাবে, তারপর তোমাকে ঘোরাতে নিয়ে যাব কেমন? আফরিন বলল তুমি খুব ভালো চাচু। তারপর সবাই খাবার খাচ্ছি, এমন সময় কে যেন কলিং বেল বাজালো। আমি গিয়ে দরজা খুলে দিলাম, দেখি আমার পোলার নানা। আমি বললাম আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? বাবা বলল ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমি বললাম আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আসেন ভেতরে আসেন। তারপরে সবাই খাওয়া শেষ করলো, যে যার রুমে চলে গেল। তারপর আমি আমার রুমে গিয়ে দেখি আমার পাগলি বউটা রেডি হচ্ছে আর কান্না করছে। আমি পেছন থেকে জড়িয়ে ধরে বলি এই পাগলি কান্না করছো কেন? মাত্র 7 দিনই তো, একটু কষ্ট করো প্লিজ। কনক বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, বলে কান্না করতে থাকে। আমি ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর বললাম আমরা প্রতিদিন ফোনে কথা বলবো তো পাগলি। কনক বলল যদি কোনো মেয়ের দিকে তাকাস আমি যাওয়ার পর তোর খবর আছে। তারপর ও আমার কপালে একটা চুমা দিয়ে বাবার সাথে বের হয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ভাবির ডাকে, এই সোহান ওঠো, সন্ধ্যা হয়ে গেছে তো, আর কত ঘুমাবা, ওঠো এবার। আমি বললাম জি ভাবি, বলে ওঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম, একটু নাস্তা করলাম। তারপর বাইরে বের হলাম, আজ অনেকদিন হলো বাইরে বের হই না। তারপর আড্ডাখানা গিয়ে দেখি সবাই আসছে। সুমন বলল কিরে কেমন আছোস, আর সেই কবে বাড়ি থেকে চলে গেলি আর আসলি না? এমন সময় শিহাবের ফোনে আমি ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে শিহাব বলে মামা কেমন আছোস? আচ্ছা চল, বলে রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর মনের মতো অর্ডার দিয়ে খেলাম। তারপর বিল পে করে বাসায় চলে আসলাম। এসে দরজা খুলে দিল একজন, আমি তো দেখে অবাক হই। সেই হলো আমার আপু, নাম কাকলি আক্তার রিয়া। আমি বললাম আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আপু বলল ওয়ালাইকুম আসসালাম, বলে রুমে চলে গেল। আমি ভাবছি রাগ করেছে হয়তো। তারপর আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। কখন যে ঘুমিয়ে গেছে এদিকে আমার কোনো খেয়াল নেই। এদিকে কনক তার বাবা একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে আসছিল। এমন রিক্সায় উঠছে সে চালাতে পারছে না। এটা দেখে কনকের বাবার একটু রাগ হলো আর বলল রিক্সা চালাতে পারো না তো চালাতে যাও কেন? রিক্সাওয়ালা বলল স্যার আমার যে চালাতেই হবে, নয়তো খাবো কি? কনক একটু অবাক হলো আর সন্দেহের সুরে বলল আচ্ছা আপনার পরিবারের কে কে আছে? রিক্সাওয়ালা বলল ম্যাম আমার এই দুনিয়ায় অ্যাপল বলতে কেউ নেই, ছোটবেলা থেকেই বাপ মাকে দেখি নাই। ছেলেটার কথা বলা স্টাইল দেখে সামাদ সাহেব বলল আচ্ছা তোমার কেউ নাই? লোকটি বলল আমার একটা দাদু ছিল কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে আজ 7 দিন, আর তার পেশায় এখন আমি ঘুরছি। আমার দাদু নাকি আমারে মজমপুরে পায়, তারপর থেকে তার কাছে থাকতাম, কিন্তু আজ সেও নাই বলে ছেলেটা কান্না করে দিল। এতক্ষণে তার বাস স্ট্যান্ডে চলে এসেছে। ভাতিতে যাবে এমন সময় সাদমান সাহেব চোখ আটকে যায় নাইমের গলার নিচে। তখন কনকের বাবা জিজ্ঞেস করলো এটা কিসের দাগ তোমার গলার নিচে? নাইম বলল জি স্যার, এটা আমার জন্ম দাগ। কেন?
অমনি নাইম রে জড়াই ধরে চিৎকার করে বলতে থাকে, বাবা তুই কোথায় ছিলে এতদিন? তোরে আমি অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, আমারে মাফ করে দিস। কনক আর নাইম দেখে তো অবাক, কি হচ্ছে এগুলা? কনক বলল, বাবা তোমার না একটা ছেলে নাই, তাহলে উনি কে? কনকের বাবা বলল, এসব পরে হবে, বাবা তুই চল এখন আমাদের সাথে। নাইম বলল, আমি যেতে পারবো না, আর আমি যে আপনার ছেলে তার প্রমাণ কি? কনকের বাবা বলল, প্রমাণ লাগবে? তাহলে তোর জামাটা খুল, দেখ ওইখানে তোর একটা কাটা দাগ আছে যেটা তোর ছোটবেলায় কেটে গিয়েছিল। নাইম জামা খুলে ফেললো আর কনক দেখলো তার সত্যি সত্যি পিঠে একটা কাটা দাগ আছে। তারপর আর বুঝতে বাকি রইল না। নাইম বলল, আচ্ছা আমি যাচ্ছি, কিন্তু দাদু এগুলা কে দেখবে? তারপর একজন পরিচিত লোককে বলে তার উপর সব দায়িত্ব দিয়ে নাইমের সকল সার্টিফিকেট সহ মাস্টারের বই এগুলা নিয়ে তার বাসায় উঠে পড়ে। সঠিক সময় তারা পৌঁছে যায় চট্টগ্রামে। তারপর রিক্সা করে তাদের বাসায় চলে আসে। বাসার সামনে এসে বলে, ম্যাডাম এটা আপনাদের বাসা? কনক বলল, জি। তারপর কলিং বেল বাজালো। কনকের খালামণি এসে দরজা খুলে দিল। কনকের খালামণি জিজ্ঞেস করলো, এই ছেলেটা কে আর এখানে যে? কনক বলল, আমার ভাইয়া এটা। তারপর নাইমের রুম দেখিয়ে দিল। তারপর সে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। সবাই রাতের খাবার খাচ্ছে। কনকের বাবা বলছে, বুঝলা কনক, তোমার ছোট ভাই তোমার আপন ভাই না। নিলয় চলে যাওয়ার পর তুমি ছিলে অনেক ছোট। তারপর একদিন তোমার ছোট ভাইরে নিয়ে আসি তোমার খালার জন্য। সবাই তারপর নাইমের সাথে কথা বললো। তারপর নাইম তার মায়ের কাছে গিয়ে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? কনকের মা বলল, ওয়ালাইকুম আসসালাম। কে তোর আন্টি? আমি তোর জন্মদাত্রা মা, আজ থেকে মা বলে ডাকবি, ওকে? তারপর নাইমের রুমে চলে যায়। তারপর ঘুমিয়ে পড়ে। সকালবেলা, এই ভাইয়া ঘুম থেকে উঠে পড়ো, নাস্তা করতে হবে তো। তারপর নাইম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে টেবিলে বসে পড়ে। সবাই একসাথে নাস্তা করে কনককে বলে, ভাইয়া রেডি হয়ে নাও, বাইরে যাব। নাইম রেডি হয়ে নিল। সবাই মিলে শপিং এ গেল। শপিং করে এসে সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়। এবার ফিরে আসা যাক বর্তমানে। কে রে অটাইমে ফোন দিল? ওই পাশ থেকে বলল, জান কি করো? এই পাশ থেকে বলল, চাও না এখন মানুষ কি করে, ঘুমাচ্ছি তুমিও ঘুমাও, বাই বলে কল কেটে দিল। ওই উঠবা নাকি পানি মারবো? ধর, আর আসার সময় পেল না। অসময়ে কেউ কি ডাকে? ভাবি বলল, একটা বুদ্ধি পাইছি যেটা দিয়ে মামিরে কাবু করা যাবে। আমি খুব উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, কি বুদ্ধি ভাবি, তাড়াতাড়ি বলো। ভাবি বলল, একদিন মামি কার সাথে যেন কথা বলছিল, তখন আমি বিষয়টা খেয়াল করি। তারপর তার মেসেঞ্জার চেক করতে দেখতে পাই একটা ছেলের কাছে অনেকগুলা নোংরা পিক সেন্ড করা। আমি ওইগুলা স্ক্রিনশট দিয়ে আমার জিমেলে নিয়ে নেই। আমি বললাম, তো এখন কি করবো এটা দিয়ে? মামার সাথে তো সবকিছু শেষই। ভাবি বলল, আরে পাগল, এখনই খেলা। যার সাথে ওর সম্পর্ক আছে ও আমার ফ্রেন্ড হয়। আমি ওরে সব বলছি। ও বলল কাল রাতেই আমাকে ঠিকানায় যেতে। তারপর ঠিকানা পাঠিয়ে দেয়, তোমার আর আমাকে যেতে হবে। আমি বললাম, আচ্ছা ভাবি, বলে আমি ওয়াশরুমে ঢুকলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রুমে আসলাম। পরে দেখি একটা ফোন দেই, ফোন হচ্ছে কিন্তু রিসিভ করছে না। তারপর আবার দিলাম, আবারও ওয়েটিং এ আছে। ঠিক 10 মিনিট পর কল আসলো। কনক বলল, কি হয়েছে কি? দেখছো না ফোনে কথা বলছি, তাও কেন ফোন দিতেছো? কি হয়েছে কি যে বারবার কল দিতেছো? আমি বললাম, আমার বউয়ের কাছে আমি যখন ইচ্ছে ফোন দিব, তোমার কি? কনক বললো, হয়েছে হয়েছে, কি বলবা তাড়াতাড়ি বললো। আমি বললাম, এত বিজি, এটা বলে ফোন রেখে দিলাম। তারপর ভাবির রুমে আসলাম আর বললাম, মামুনি তুমি না ঘুরতে যেতে চেয়েছিলে, চলো আমার সাথে, আমরা ঘুরতে যাব। ভাবিকে বলি, ভাবি আমার আম্মুকে রেডি করে দাও। তারপর ভাবি রেডি করে দিল। আমি আর আফরিন বের হয়ে গেলাম বাসা থেকে। অনেক জায়গায় ঘুরলাম, ফুচকা হালিম আরো অনেক কিছু খেলাম। তারপর অনেক কিছু খেলনা কিনে দিলাম। তারপর বাসায় চলে আসলাম। গোসল করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আসছি, এমন সময় আম্মু আমার রুমে। সোহান রেডি হয়ে নে, শপিং করতে যেতে হবে। আমি রেডি হয়ে নিলাম। তারপর সবাই বের হয়ে আসলাম নিজেদের বাসার গাড়ি নিয়েই। তারপর শপিং করতে করতে রাত হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। আজ সকালে ঘুম ভাঙলো জান্নাতের ডাকে। জান্নাত আমার খালাতো বোন। এই শালা ওঠ, সেই কখন থেকে তোরে ডাকছি, উঠিস না কেন? ওঠ বলছি। ঘুম ঘুম চোখে বললাম, তোরা কখন আসলি? জান্নাত বলল, এই মাত্র আসলাম, এসে দেখে তুই ঘুমাচ্ছিলি, এটা ডাকলাম। তোর যে আজ গায়ে হলুদ, মনে আছে? আমি বললাম, আমার মনে নেই তো, তোর মনে আছে শালি, তুই নিচে যা, আমি আসতেছি বলে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ভাবিরা আসলো আমাকে গোসল করানোর জন্য। গ্রামে এটা বেশি হয়। আমার এক ভাবি বলল, প্যান্ট খুলে লুঙ্গি পরে নাও। আমি তো লজ্জায় শেষ। তারপর লুঙ্গি পরে গোসল করে নিলাম। আবার ঝামেলা, এখন টাকা না দিলে কিছুই পড়তে দেবে না, তাও 1 টাকা না, 5,000 টাকা। কি আর করব, আম্মুকে বললাম আমার মানি ব্যাগ থেকে দিতে। তারপর গায়ে হলুদ শেষ হলো। এখন ভাবির সাথে সে লোকটি দেওয়ার ঠিকানায় যাব। তারপর দুজন বেরিয়ে গেলাম, নির্দিষ্ট স্থানে চলে আসলাম। তারপর সে লোকটি আর মামি। আমি মামির গায়ে ঠাস করে চর বসিয়ে দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, তুই আমার মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করেছিস। তোর জন্য আমার মেজো ভাই আমার কাছে কালার ছিল, আবার আমার মামার সব সম্পত্তিও নিয়ে নিলি। ও চুপ করে আসলে, কোনো কথা বলছে না। তারপর ভাবি বলল, আমি এই স্ক্রিনশট গুলা কি সবাইকে দেখাবো নাকি ভাইরাল করে দিব?
ওটা দেখে আমার মামি মাথায় হাত দিয়ে বসে পড়লো, কারণ ওখানে তার এমন ছবি ছড়িয়ে আছে যেটা দেখে যে কেউ বুঝতে পারবে। তারপর মামি বলল, কি চাও আমার কাছে? আমি তাই দিব, কিন্তু আমার পিক ভাইরাল করো না। ভাবি বলল, এখানে একটা সই করে দাও তাহলেই হবে। ভাবি আগে থেকে সব কাগজ গুছিয়ে রাখছিল, তাই শুধু মামির সই হলেই হলো। তারপর সে সই করে দিল। মামি বলল, তাহলে চলো বাসায় যাই। সেই ছেলেটা বলল, কিসের বাসা? আর আমি কি তোকে বিয়ে করব? তোরে তো এতদিন ভোগ করছি। তাই বলে হেসে দিল। কেন আমার না মিথ্যা অপবাদ দিছিলা, আমার মামার সম্পত্তি নিছিলা, এখন কি আর কিছু আছে তোমার? নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হাফেজ বলে ভাবিরে আর তার বন্ধুদের সাথে গাড়িতে উঠে পড়লাম। জানি না কতক্ষণ মামি ওইখানে দাঁড়িয়েছিল। আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। একদিন না একদিন সে তার সমাপ্তি দেননি। তারপর আমরা মনের আনন্দে বাসায় চলে আসলাম। এসে দেখি মামা আমাদের বাসায়। তারপর আমি এসে আমার রুমে চলে আসলাম। তারপর মামাকে গিয়ে মামার সব সম্পত্তি বুঝিয়ে দেই। দেখতে দেখতে বিয়েটা কমপ্লিট হয়ে গেল। আমি বাসার রুমে প্রবেশ করছি। তারপর কনক আমারে সালাম করলো। তারপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলাম। তারপর খাটে গিয়ে বসলাম। আচ্ছা, আমার সাথে কথা বলছো না কেন কনক? আমি কি কিছু দোষ করছি? কনক বলল, অনেক দোষ করছো, আমারে এই 7 দিন একটুও টাইম দেও নাই। আমি বললাম, আমি ক্ষমা চাচ্ছি বউ, আর হবে না। কনক বলল, তার জন্য সাজা পেতে হবে। আমি বললাম, কি করতে হবে? কনক বলল, আমাকে কোলে নিয়ে ছাদে নিয়ে চলো। তারপর ওরে ছাদে এনে ওর কোলে মাথা রেখে গল্প করলাম অনেকক্ষণ। তারপর রুমে চলে আসলাম। আমি কনককে বললাম, আচ্ছা কনক, রুমে ঢোকার সময় বন্ধুরা বলল বিড়াল মারার কথা, কিন্তু কিভাবে মারবো যদি বলতা? কনক বলল, ওরে শয়তান, আমার কাছে আসো শিখিয়ে দেই বলে ওর কাছে গেলাম। তারপর ইতিহাস। তো আসসালামু আলাইকুম গাইস, এই গল্প এই পর্যন্ত ছিল। এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর খুব দ্রুতই আরেকটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী গল্পে।